নিকষ কালো অন্ধকার ভেদ করে পাহাড়ি রাস্তা ধরে দ্রুত পায়ে হাঁটছিলেন বছর 50-এর এক ব্যক্তি। রক্তাক্ত পোশাক, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আজ যেভাবে হোক না কেন এটাকে বিচ্ছিন্ন করতে হবে জমিদার বংশের থেকে। যা ক্ষতি হওয়ার হয়েছে, ভবিষ্যতে যাতে আর কোনো রকম অনর্থ না ঘটে, কারোর প্রাণ না যায়, তার জন্য এটাকে শুধু জমিদার বংশের থেকে নয়, সমগ্র গ্রামের থেকেও বহু দূরে সরিয়ে ফেলতে হবে, যাতে কোনোভাবেই আর ফিরে আসতে না পারে এই অভিশাপ। হাঁটতে হাঁটতে কোনো ক্রমে লুম্বিনী ঝর্ণার কাছে এসে উপস্থিত হলেন সেই ব্যক্তি। পাহাড়ি খরস্রোত, ঝর্ণার ধারা খাদের বহু নিচে নেমে কোন অতলে যে মিলিত হচ্ছে তা এই আঁধারে দেখা অসম্ভব। হ্যাঁ, এই খরস্রোতা ঝর্ণাতেই সমাধিস্থ করতে হবে সেই অভিশাপকে। প্রথমে লাল শালু কাপড়ের পুঁটুলিটা ধীর হাতে নিজের কাঁধ থেকে নামালেন ব্যক্তিটি। তারপর অতি সন্তর্পণে বের করে আনতে চাইলেন ইঞ্চি 5 সেইটাকে। কিন্তু ক্ষণিকের ব্যবধান, আচম্বিত একটা তীব্র ভয়ানক জান্তব গর্জনে কেঁপে উঠল আশেপাশের প্রতিটা কোণা। সে আওয়াজ এতটাই ভয়ানক আর বিভৎস ছিল যে তার তীব্র রোষানলে সেই ব্যক্তিও চমকে উঠলেন। একই সাথে ওনার হাত থেকে পড়ে সামান্য তফাতে ছিটকে যায় পুঁটুলিটাও। তীব্র ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে রক্তাক্ত দৃষ্টিতে দেখতে থাকেন শালু কাপড়ে বাঁধা সেই পুঁটুলিটাকে। তার ভেতরের বিভীষিকার ভয়ানক গর্জন যেন সামনের প্রবাহমান ঝর্ণার প্রকাণ্ড শব্দকেও হার মানাচ্ছিল। হাঁপাতে লাগলেন ব্যক্তিটি। ঝর্ণার বাড়িকণা সামান্য ছিটকে এসে লাগছিল ওর চোখে মুখে। যদিও সেসবের কোনো কিছুতেই লক্ষ্য ছিল না, কারণ তিনি নিজের আতঙ্কিত অস্থির দৃষ্টি একভাবে স্থির রেখেছিলেন সামনের লাল কাপড়টায়। এরপর চাপা স্বরে অস্ফুটে তিনি বলে উঠলেন, না না, যেভাবে হোক না কেন এটাকে নষ্ট করতে হবে, নয়তো নয়তো এক এক করে আরো প্রাণ যাবে। আর প্রাণ শেষ হতে দেব না, আমি দেব না, আর প্রাণ শেষ হতে দেব না। এমন সময় পুঁটুলিটা সামান্য নড়তেই হাত পা শিহরিত হয়ে উঠল ব্যক্তিটির। শুধু তাই নয়, একটা বিশ্রী পচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে, আর সেই সাথে আশেপাশের উষ্ণতাও কমে এলো এক নিমেষে। সেই মুহূর্তে ওই ব্যক্তি বুঝতে পারছিলেন না যে ঠিক কি করবেন। উন্মাদের মতো লাগলো নিজেকে। রুদ্ধশ্বাসে প্রহর গুনছিলেন মৃত্যুর, আর ওনার চোখের দৃষ্টি ছিল ওই লাল শালু কাপড়ের দিকেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে মনের মধ্যে কেবল আতঙ্ক নয়, কাজ করছিল এক রাশ অনুতাপ। আজ এতগুলো মৃত্যুর রক্তে যে তাকে রক্তাক্ত হতে হয়েছে তা কেবল নিজের দোষে। নিজের লোভ আর লালসাকে চরিতার্থ করতে একরোখা ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন তিনি। স্বার্থপরতার গভীর সমুদ্রে ডুবে আহ্বান জ্বালিয়েছিলেন অপশক্তিকে। আজ তারই কুফল ভোগ করতে হচ্ছে তাকে। হায় রে অদৃষ্ট! কর্মফল এতটা ভয়ঙ্করভাবে যে ভুগতে হয় তা যদি আগে থেকে তার জানা থাকত। মুহূর্ত গুনছিল সেই ব্যক্তি। নিজের মৃত্যুর প্রহর, তার বিস্ফারিত চোখ তখনও স্থির পুঁটলির দিকে। 1, 2, 3। আচমকাই পুঁটলির চারদিক থেকে ধোঁয়ার আস্তরণ জমতে শুরু করলো, এবং তার মধ্য থেকেই নিঃশব্দে বেরিয়ে এসে মাটি স্পর্শ করলো একটা ফ্যাকাশে অর্ধপচিত হাত। তারপর আরো একটা। তাদের তীক্ষ্ণ ধারালো নখগুলো মাটিতে আঁচড় কাটছিল প্রবল আস্ফালনে। যেন মনে হচ্ছিল মাটি নয়, সে নখের প্রহার সরাসরি ক্ষত বিক্ষত করছিল ওই ব্যক্তির হৃদয়কে। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল মাথা সহ বাকি অংশ। ভয়ঙ্কর কদাকার তার রূপ। বেঙ্গল বর্ণের দু চোখের দৃষ্টিতে আগুন ঝরছে। বিকট দুটি ঠোঁটের দুপাশ থেকে বেরিয়েছে দুটো সদন্ত জটাজুটোধারী ফ্যাকাশে চেহারার এক কদাকার নারী মূর্তি। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সে বিভীষিকা এগিয়ে আসতে লাগলো ওই ব্যক্তির দিকে।
একই সাথে ধোঁয়ার শীতল সেই আস্তরণও একটু একটু করে গ্রাস করতে লাগলো তাকে। এরপর কয়েক মুহূর্তের ব্যবধান হঠাৎই আকাশ বাতাস চিড়ে ছড়িয়ে পড়ল একটা মর্মান্তিক পুরুষ কণ্ঠের চিৎকার। সুরত করে চায়ে চুমুক দিয়ে একটা আরামদায়ক স্বস্তির নিঃশ্বাস ফেলে কিশোরী বলল, আহা, দারুণ। দারুণ। বৌঠানের হাতের চা সত্যিই মনে রাখার মতোই। এই কারণেই তো তোমার বাড়ি এমন ছুটে ছুটে আসি, বুঝলে বিভূতি? তা তো বুঝলাম। তবে তোমার চা খাওয়া শেষ হলে এবার কি তবে আমরা বেরোতে পারি? বৃষ্টিটা হালকা ধরেছে, নইলে আবার তারানাথের ওখানে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, এমন সময় আমার গিন্নি এসে কিশোরীর উদ্দেশ্যে বলল, একটু গরম গরম পেঁয়াজি ভাজি তবে, আর একবার না হয় চায়ের সাথে খাওয়া যাবে। উৎসাহিত কিশোরী কিছু বলার আগেই আমি ছাতাটা বের করতে করতে বললাম, আবার অন্য একদিন হবে গিন্নি, তারানাথের ওখানে যেতে দেরি হলে খুব রাগ করবেন ঠাকুর মশাই। কিশোরীও ব্যস্ত হয়ে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো। বেশ, চলো তবে। বৌঠান, পরের বার এসে তোমার হাতের গরম গরম পেঁয়াজি ভাজা খাবো, কেমন? মৃদু হেসে মাথা নাড়ল গিন্নি। অবশেষে তাকে বিদায় জানিয়ে আমরা ছাতা মাথায় রওনা দিলাম মটলিনের উদ্দেশ্যে। ওই কিশোরী, গরম গরম পেঁয়াজি ভাজছে, ওই দেখো। আজ না হয় দোকান থেকেই নিয়ে নাও পেঁয়াজি, কি বলো? হ্যাঁ, বেশ, নাও তবে। আচ্ছা শোনো না, বলছি কয়েকটা আলুর চপও নাও। আমি ততক্ষণে পাসিং শোটা নিয়ে নিই। ওই দেখো বৃষ্টিটা আবারও বাড়ছে। এই তাড়াতাড়ি চলো ভাইয়া। অতঃপর তেলে ভাজা আর পাসিং শো কিনে আমরা তারানাথের বাড়ি এসে যখন উপস্থিত হলাম, মোটামুটি বৃষ্টি তখন শুরু হয়ে গেছে। চারি দরজা খুলে বরাবরের মতো হাসতেই কিশোরী তেলে ভাজার পুঁটুলি ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, একেবারে গরম গরম আছে। ইয়ে, ঠাকুর মশাই কোথায়? ভেতরে নাকি? বাবা ভিতরে আছে, আসুন। চারির সাথে কথা বলতে বলতে কিশোরী ভেতরে ঢুকলো। আমিও ছাতা বন্ধ করে ভেতরে প্রবেশ করে বৈঠকখানায় এলাম। দেখলাম তারানাথ ভেতরের ঘরে বসে কি সব জানি লেখালেখি করছে। সেদিকে চেয়ে চারি বলল, আপনারা ভিতরে যান, আমি মুড়ির সাথে এই গরম গরম তেলে ভাজাগুলো ভেজে আনছি। একটু চা হলেও মন্দ হয় না। মৃদু হেসে চারি ভেতরে চলে গেল। আমরাও ধীর পায়ে প্রবেশ করলাম তারানাথের ঘরে। কি হে, অনেকদিন পর যে এমুখ হয়েছ দেখছি। তারানাথের ঠিক উল্টো দিকের মাদুরে বসে কিশোরী বলল, তেমন কিছু নয়, ইয়ে মানে ওই একটু অফিসে কাজের চাপ ছিল ঠাকুর মশাই। আমিও কিশোরীর পাশে এসে বসলাম। আমাকে দেখে তারানাথ বললেন, কি বিভূতি, তোমারও? আমি কোনো উত্তর দিলাম না, কেবল হাসলাম। ইতিমধ্যেই চারি এসে মুড়ি আর গরম গরম তেলে ভাজা দিয়ে গেছে। তারানাথের হাতে পাসিং শো দিয়ে কিশোরী জিজ্ঞাসা করল, জরুরি কাজ করছিলেন বুঝি? তেমন কিছু না, ওই এক মক্কেলের ঠিকুজি কুষ্ঠি দেখছিলাম। লোকটা কটা দিন ধরে বড্ড সমস্যায় আছে আসলে। কিরকম সমস্যা ঠাকুর মশাই? হ্যাঁ, কিরকম সমস্যা? ওই তো ব্যবসার ক্ষতি, ধার দেনা, পারিবারিক অশান্তি, দুশ্চিন্তা, এইসবে জর্জরিত হয়ে আমার কাছে এসেছিল। তারানাথের বিষণ্ণ মুখ দেখে আমরা বুঝলাম তিনি সত্যিই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। কিশোরী কিছু একটা ভেবে পুনরায় সামনে রাখা পাসিং শো থেকে একটা সিগারেট বের করে এগিয়ে দিল তারানাথের দিকে। নিন, আপনাকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখতে একদম ভালো লাগে না আমাদের। একটা ভালো ঘটনা শোনান দেখি। তারানাথ উজ্জ্বল মুখে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে বললেন, এইটা বেশ বলেছ, তোমরা এলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায়। তবে কি জানো তো, আজকে ওই ভদ্রলোক যাওয়ার পর থেকেই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমার বারবার মনে পড়ছে। কি রকম ঘটনা ঠাকুর মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন ঠাকুর মশাই, আজ সেই ঘটনার বর্ণনাই না হয় শোনা যাক। আপনার মুখের গম্ভীর অভিব্যক্তি স্পষ্ট করছে যে ঘটনাও বেশ গম্ভীরই। শুধু গম্ভীর নয়, ভয়ানকও বটে।
ঠাকুরমশাই ধীর কণ্ঠে বললে আমরা সকলেই অবাক চোখে ওর দিকে চেয়ে রইলাম নতুন কিছু শোনার আশায়। অতঃপর সিগারেটের ধোঁয়া ছেড়ে সেই ঘটনা বলতে শুরু করলেন ঠাকুরমশাই। আজ যে ঘটনার কথা তোমাদের বলতে চলেছি সেটা খুব বেশি সময় আগের হবে না ঠিকই, তবে তার উৎসের পরিব্যাপ্তি ছিল কিন্তু অতীতের বহু গভীরে। তোমরা তো জানোই, নানা স্থানে ঘুরে সাধু সঙ্গ করে জীবনের একটা বিরাট অংশ কাটিয়েছি আমি। শুধু তাই নয়, সেই সাথে কত যে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে সেই ব্যাপারেও তোমরা অবগত। তবে এই ঘটনাটা ছিল একটু অন্যরকম। এক ভয়ঙ্কর অভিসম্পাতের কবলে পড়ে একটা সুন্দর পরিবার যে কিভাবে শেষ হতে পারে তা আমার কাছে ছিল ধারণার বাইরে। আসলে ঈর্ষা, লালসা, ক্ষোভ মানুষকে আর মানুষ থাকতে দেয় না, রূপান্তরিত করে তাকে অদ্ভুত এক হিংস্র জন্তুতে। যে জায়গার ঘটনা আজ তোমাদের বলতে চলেছি তা কোচবিহার থেকে ঘণ্টাখানেকের দূরত্বে একটা গ্রাম, বেশ বর্ধিষ্ণু, জনবহুল। চিকিৎসার জন্য হাসপাতাল, ছোটদের জন্য প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, বাজার, মোটামুটি প্রায় সব কিছুরই উপস্থিতি ছিল সেখানে। আপাত দৃষ্টিতে নিপাট, হাসি খুশি, সুন্দর, স্বাভাবিক একটা গ্রাম। কি শুনে মনে হচ্ছে সব যখন ঠিকঠাকই, তবে ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা কি আর ভয়ঙ্কর হবে, তাই তো? না হে না, কখন যে ওই সুন্দর গোছানো নিরিবিলি গ্রামটাই বিভীষিকার মূর্ত প্রতীক হয়ে উঠল তা টেরই পায়নি কেউ। আজ সেই ঘটনাই বলবো। ঋতু কখনোই আমার কাছে কোনোরূপ বাধা হয়ে দাঁড়ায়নি। অজানাকে জানার খিদে না মেনেছে গ্রীষ্মের প্রখর দাবদাহ, আর না বর্ষার কাদা জল। সব কিছুকে সাথে নিয়েই যে কত পথ হেঁটেছি, কত গ্রাম পার করেছি তার অনুমান নেই। যাই হোক, তখন বর্ষার সময়, আকাশ কালো হয়েই আছে সর্বক্ষণ, পথঘাট কাদা জলে ভর্তি। তারই মাঝে হাঁটতে হাঁটতে একটা গ্রামের মুখে এসে উপস্থিত হলাম আমি। বাজার এলাকা হবে, যদিও বেলা গড়ানোর কারণে দোকানপাট প্রায় সব বন্ধ হতে বসেছে। তবে একটা চায়ের দোকান খোলা থাকতে দেখে আমি সেখানেই গেলাম। ও ভাই, একটা চা হবে? আমাকে এক নজরে দেখে লোকটা হাতের কাজ সারতে সারতেই বলল, হ্যাঁ হবে, বসুন। আমি সামনের বেঞ্চে এসে বসতেই লোকটা পুনরায় বলল, আপনাকে তো আগে এখানে কখনো দেখিনি, আপনি নতুন নাকি? আগে হ্যাঁ। চায়ের ভাঁড় আমার দিকে এগিয়ে লোকটা বলল, তা আপনি কোথা থেকে আসছেন সাধু বাবা? আমি বুঝলাম যে আমার চেহারা এবং পোশাক আশাক দেখে সম্ভবত লোকটা এমনটা অনুমান করেছে। স্বাভাবিক। আমি মৃদু হেসে বললাম, সাধু সন্ন্যাসী ঠিক নই, তবে তবে ওই দলে ফেলতেও পারো। তন্ত্র সাধনা আর সিদ্ধি লাভের উদ্দেশ্যে সেই যে ভিটে ছেড়েছিলাম, তারপর থেকে আর অমুখ হওয়া হয়নি। অজানাকে জানার আশায় ঘুরে বেড়াই, সাধু সঙ্গ করি। এরই মাঝে কত যে অলৌকিক অতি প্রাকৃতিক শক্তির সম্মুখীন হতে হয়েছে। তাহলে আপনাকে তান্ত্রিক বলা যেতেই পারে ঠাকুরমশাই। আমি কিছু বললাম না, কেবল হাসলাম। লোকটা বলল, আমার নাম রঘু, এই সামনের গাঁয়েই থাকি। তা আপনি এই ভর দুপুরে এখানে কারোর বাড়ির উদ্দেশ্যে এসেছেন নাকি এমনি? আর কি, এমনি ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলাম। আমার নাম তারানাথ চক্রবর্তী। ও বাবা, ব্রাহ্মণ মানুষ যে আপনি। চলুন চলুন, আমার ভিটেই একবার পা রাখবেন, চলুন। এই ভর দুপুরে আপনাকে এখানে ফেলে তো আর আমি যেতে পারি না। আপনি আমার সঙ্গে চলুন, দুপুরের খাওয়া দাওয়া সব সেরে একেবারে বিকেলের দিকে রওনা দেবেন। আমি কিঞ্চিত ইতস্তত করলেও রঘু কিন্তু আমার কোনো কথাই শুনল না। প্রায় জোর করেই আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। প্রকৃতির অপার্থিব সৌন্দর্যের সাথে সবুজের সমারোহ যেন মিশে গেছিল গ্রামটায়। রঘুর বাড়িটাও বেশ ছিমছাম, টিনের চাল ঘেরা ইটের বাড়ি।
সদর দরজা দিয়ে ঢুকতেই একটা ছোট চৌকো খোলা উঠোন, মাঝখানে রয়েছে তুলসী মঞ্চ, আর একদম কান ঘেঁষে রয়েছে একটা বাঁধানো টিউবওয়েল। পিছনে কলঘরও রয়েছে। সামনে এক ধাপ সিঁড়ি পেরোতেই রয়েছে দুটো ছোট ছোট ঘর আর একটা রান্নাঘর। রঘু বিনম্র কণ্ঠে আমাকে স্বাগত জানিয়ে বলল, জানেন ঠাকুর মশাই, অনেক কষ্টে আমার ঠাকুরদা এই ভিটের জন্য জমি কিনেছিলেন। তখন তো খড়ের ছাউনি দেওয়া মাটির দেওয়াল ছিল এখানে। তারপর ভিটের কাজে আমার বাবা হাত লাগান, আর একটু পয়সা লাগিয়ে ইটের দেওয়াল তোলেন, ঘর করেন। আর বাবার পর আমি। বাকি কাজটুকু মানে ওই কলঘর আর রান্নাঘরটা করি। তুলসী মঞ্চটাও আর একটু সুন্দর করে বাঁধায়, এবং সবশেষে টিনের চাল করি। ঝড় বাতাসে কম তো আর ভুগতে হয়নি। কতদিন আর এভাবে চলবে বলুন? সে তো বটেই, মানুষ পরিশ্রম তো করেই ভালো থাকার জন্য। এমন সময় ভেতর থেকে একটা অল্প বয়সী মেয়ে বেরিয়ে এলো। বছর 17 কি 18 হবে। মেয়েটাকে উদ্দেশ্য করে রঘু দ্রুত বলল, এই যে, এই হলো আমার মেয়ে পূজা। মেয়েটা দুহাত জোড় করে আমাকে প্রণাম করতেই রঘু মেয়েকে বলল, এই পূজা, যা ঠাকুর মশাইয়ের জন্য চা নিয়ে আয়। আর দুপুরের জন্য কি রেঁধেছিস রে? পূজা কিছু বলার আগে আমি দ্বিধান্বিত হয়ে বললাম, না না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এখন আর আমি চা খাবো না, বরং একটু হাত মুখ ধুয়ে নিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর বলতে। ওই যে ওই দিকটায় টিউবওয়েল আছে, এই নিন, গামছাটা আপনি সাথে নিয়ে যান। আমি গামছা হাতে নিয়ে চারিপাশে চেয়ে জিজ্ঞেস করলাম, ওর মা মানে তোমার স্ত্রীকে দেখলাম না তো? রঘুর মুখটা নিমেষেই কালো হয়ে এলো। আগে বছরখানেক আগে আমার স্ত্রী মারা যায়। রয়ে গেলাম আমরা, বাবা আর মেয়ে। তবে আমার মেয়েটি ভারী ভালো, জানেন তো ঠাকুর মশাই। মা মারা যাওয়ার পর সংসারের আর আমার সব দায়িত্ব একা হাতে তুলে নিয়েছে। বাহ, ভালোই তো। আসুন, খেয়ে নেবেন। পূজা মা, খাবার বাড়লি? রান্নাঘরের সামনের সরু বারান্দাটায় বসে পূজা জবাব দিল, হ্যাঁ চলে এসো। আমাকে নিয়ে রঘু খাওয়ার জায়গায় এলো। ও মা, অনেক কিছুই তো রান্না হয়েছে দেখছি। রঘু কথাটা বলতেই দেখলাম আমার পাতে ভাতের সাথে মসুর ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর বড়ি আলুর তরকারি সুন্দরভাবে সাজানো। রঘুও বেশ জুত করে খাওয়া শুরু করেছে। পূজা বলল, ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমি আসলে জানতাম না আপনি আসবেন। না হলে আরও বিশেষ কিছু রান্না। আমার কোনো অসুবিধা হচ্ছে না মা, আমি ফলমূলেও কাজ চালাতে পারি। শুধু তাই নয়, কত সময় তো উপোসও থাকতে হয়। ঠাকুর মশাই, আপনি তখন কি সব অলৌকিক অতি প্রাকৃতিকের কথা বলছিলেন? ঠিক বুঝলাম না ব্যাপারটা। আসলে সাধক মানুষ আমি, এক জায়গায় থাকা তো আর সম্ভব নয় আমার পক্ষে। কত গ্রাম যে ঘুরেছি, কত শ্মশান ঘাটে যে থাকতে হয়েছে সাধনার জন্য। এমত অবস্থায় বহু অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আমাকে। এমনকি বহু গ্রামবাসীকে সেই সব অতি প্রাকৃতিক ভয়ঙ্কর সব বিপদের হাত থেকে রক্ষাও করতে সক্ষম হয়েছি। রঘু সবিস্ময়ে আমার কথা শুনছিল, তার মেয়ে পূজাও। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। এরপর রঘু খাওয়া শেষ করে আমার দিকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে বলল, আসলে ঠাকুর মশাই, আমি ভাবছিলাম একবার যদি আপনি আমাদের পাশের গ্রামে যেতেন তাহলে খুব ভালো হতো। মানে? আপনি খেয়ে উঠোনে আসুন ঠাকুর মশাই, ওখানে বসেই আপনাকে সবটা বলবো না হয়। আমিও দ্রুত খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে উঠোনে রঘুর মুখোমুখি এসে বসলাম। এবার বলো তো, কি বলছিলে তুমি? হ্যাঁ ঠাকুর মশাই, ঘটনাটা আপনাকে তাহলে খুলেই বলি। আসলে মাস কয়েক ধরে আমাদের পাশের গ্রামে একের পর এক লোক সব অদ্ভুত রোগের শিকার হয়ে মারা যাচ্ছে। বেশ। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে রঘুর দিকে চাইলাম।
রঘু অসংলগ্নভাবে বলতে শুরু করলো। তবে তবে কি বলুন তো ঠাকুরমশাই, আমার মনে হচ্ছে যে কোনো সাধারণ মৃত্যু বা রোগে, মানে ওই রোগে ভোগে মৃত্যু নয়, মানে আমার মনে হচ্ছে যে কোনো এক অভিশাপের শিকার হয়ে এই গ্রামের সব মানুষজন মারা যাচ্ছে। সম্প্রতি কোনো আপনজনকে হারিয়েছ তুমি, তাই না? এ কি, আপনি আপনি কি করে জানলেন? আপনার সাথে তো আমার মাত্র কিছু সময়ের আলাপ। সাধু সঙ্গের পাশাপাশি জ্যোতিষ চর্চাটাও আসলে করে থাকি, তাই হয়তো তোমার মুখ দেখে। হ্যাঁ ঠাকুরমশাই, আমার আমার ভগ্নিপতি মারা গেছে। দুর্ভাগ্যবশত আমার বোনটার পাশের গ্রামেই বিয়ে হয়েছিল। বিগত 7 বছর ধরে ঘর করছিল, ওরা খুব সুখে ঘর করছিল। হঠাৎই গত মাসে আশ্চর্য রকমভাবে ওরা। অবরুদ্ধ হয়ে এলো রঘুর কণ্ঠস্বর। বিষয়টা আমার একটু অদ্ভুত লাগলে জিজ্ঞেস করি, কি হয়েছে আমাকে খুলে বললে ভালো হয়, যদি কোনো সাহায্য করতে পারি। গত মাসে আমার ভগ্নিপতির রহস্যজনকভাবে মৃত্যু হয়। আর এমন মৃত্যু এই প্রথম নয়, এর আগেও হয়েছে। আর সব কিছুর সূচনা এই ঘটনাটার কয়েক মাস আগে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, একটু বিশদে বললে ভালো হয়। হ্যাঁ ঠাকুরমশাই, ঘটনার সূচনা আজ থেকে মাসখানেক আগে। সেদিন রাতভর বৃষ্টি হয়ে মাটি একেবারে জল কাদায় মিশে গেছিল। ভোরের দিকে বৃষ্টি থামলে কয়েকজন জেলে কাজের জন্য বেরোই। নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা গাঁয়ের একদম শেষ প্রান্তে থাকা ঝিলটার দিকে এগোচ্ছিল। এমন সময় অদূরের জলাজমিতে একটা কিছু পড়ে থাকতে দেখে। প্রথমে ওরা ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি, কিন্তু সে জায়গায় গিয়ে যা দেখে তাতে হাড় হিম হয়ে যাওয়ার জোগাড় ছিল তাদের। রঘুর কথা শুনে ধীরে ধীরে একটা অদৃশ্য কৌতূহল সৃষ্টি হচ্ছিল আমার মনের মধ্যে। জিজ্ঞাসা করলাম, কি দেখেছিল ওরা? ওরা জনা কয়েক ছিল। তাদের মধ্যে দুজন এগিয়ে এসে দেখে একটা দেহ নিথর হয়ে পড়েছিল ওখানে। মৃত ব্যক্তি তাদের গাঁয়েরই বাসিন্দা ছিল। লোকটার অমন ভয়াবহ অবস্থা দেখে তারাও আঁতকে বাকিদের চিৎকার করে ডাকে। তারপর একে একে গ্রামের সকলেই প্রায় জড়ো হয়। ওই এলাকাতেই সকলের মুখেই ছিল একটা চাপা আতঙ্কের ছাপ। কি ঘটেছিল? এমন কি ভয়াবহতা ছিল সেই মৃতদেহে? না ঠাকুরমশাই, না, এভাবে আমি বলতে পারবো না আপনাকে কিছুই। আপনি বরং আমার সাথে ওই গ্রামে একবার চলুন, সবটা নিজের কানে শুনুন, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবেন। তবে এটুকু বুঝতে পেরেছি যে এ কোনো মহামারী বা কোনো জাতীয় রোগের মৃত্যু নয়, না কোনো হত্যা। এ এক আকস্মিক নৃশংস মৃত্যুর পিছনে অন্য কিছুরই হাত আছে আমার মনে হয়। ওই গ্রামের পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়েছিল আমার, ওনারও একই মত। মৃত্যুর সাথে এমন কি ভয়াবহতা জড়িয়ে থাকতে পারে রঘু? না না ঠাকুর মশাই, কেবল একটা মৃত্যুর ঘটনা তো নয়। এই কমাসে তাও প্রায় 13-14 জনের মৃত্যু তো হয়েইছে। শুধু তাই নয়, প্রত্যেকের দেহই গ্রামের আনাচে কানাচে একই রকমভাবে ভয়াবহ অবস্থাতেই পাওয়া গেছে। আর তাদের মধ্যে আমার বোনের স্বামীও ছিল। আমার বোনটা। ভেঙে পড়লে চলবে না রঘু, তুমি বরং আমাকে ওই গ্রামে নিয়ে চলো। একবার চেষ্টা করে দেখি সবটা ঠিক করা যায় কিনা। তার আগে আমাকে সম্পূর্ণ ঘটনা পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, তবেই কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আচ্ছা ঠাকুরমশাই, তাই হবে। আমরা তবে কাল সকালেই রওনা দেব, কেমন? বেশ। কিছুক্ষণ আগেই রাতের খাওয়া সেরে শুয়েছি। সম্ভবত কোনো একটা শব্দে ঘুমটা ভেঙে গেল আমার। স্থির হয়ে শুয়ে থাকলাম কয়েক মুহূর্ত। প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না কি ঘটছে। আচম্বিতে একটা শব্দ কানে এলো, কারোর একটা বিড়বিড়ানির শব্দ, যেন কেউ বিড়বিড় করে অনর্গল কোনো কিছু পাঠ করে চলেছে। কোনো মন্ত্র হতে পারে।
তবে এতটাই দূর থেকে শব্দটা আসছিল যে স্পষ্টভাবে কিছুই বোধগম্য হচ্ছিল না আমার কাছে। তবে আশ্চর্য ব্যাপার, এত দূর থেকে সেই শব্দ অস্পষ্টভাবে কানে এলেও মনে হচ্ছিল সেটা যেন প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিক জুড়ে। অনুধাবন করলাম শব্দটা বাইরে থেকে আসছে। কিছুক্ষণ শুয়ে থাকার পর একরকম বাধ্য হয়ে উঠে পড়লাম বাইরে কি ঘটছে সেটা দেখার জন্য। দরজা খুলে উঠোনে এলাম। শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ভেতরের অদম্য কৌতূহলকে আর চাপা রাখতে না পেরে ধীর পায়ে সদর দরজা খুলে বেরোতেই এক রাশ ঠান্ডা বাতাস সপাটে এসে ঝাপটা দিল আমার মুখে। সামনে চেয়ে দেখি নিকষ কালো অন্ধকার গ্রাস করেছে সমগ্র গ্রামটাকে। একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা। এতটা নিঝুম আঁধারে ঢাকা তো হওয়ার কথা নয়, এ যেন এক অন্য জগৎ। বিষয়টা বোঝারই চেষ্টা করছিলাম, হঠাৎই খানিকটা দূরে একটা আলো দেখতে পেলাম। আলো নাকি আগুনের কোনো স্থির গোলা সেটা বোঝা গেল না। কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলাম। অথচ সেখানে যে ঠিক কি বিভীষিকা অপেক্ষা করেছিল আমার জন্যে তার কোনো অনুমান ছিল না আমার কাছে। যেটাকে আগুনের গোলা মনে করেছিলাম, কাছাকাছি পৌঁছাতেই দেখলাম সেটা একটা গুহার মুখ। তার একপাশে একটা মশাল জ্বলছে। গাঢ় আঁধারের মাঝে সেই জ্বলন্ত মশালের লেলিহান শিখা গুহার মুখটাকে যেন অদ্ভুত এক মায়াবী দানবের আগ্রাসনে পরিবর্তিত করেছিল, যার সম্মোহনী আকর্ষণে সেখানে প্রবেশ করা সম্ভব হলেও বেরিয়ে আসা ছিল অসম্ভব। মশালটা হাতে নিয়ে আমি অতি সাবধানে গুহার মধ্যে প্রবেশ করলাম। স্বাভাবিকভাবেই ভেতরের আঁধার কাটাতে মশালের এই লেলিহান শিখাই ছিল আমার একমাত্র সম্বল। কিছুক্ষণ চলার পর হঠাৎই থমকে যেতে হলো। সামনে দেয়াল দেখে বুঝলাম এটাই গুহার শেষ প্রান্ত। কি মনে করে মশালটা অন্যদিকে ঘোরাতেই একটা অবিশ্বাস্য দৃশ্য ধরা পড়ল আমার চোখে। দেখলাম সামনের দেওয়ালে রয়েছে বিরাট আকারের একটা বিকট ভয়ঙ্কর পাথরের নারী মূর্তি। পাথর কুঁদে অঙ্কিত হয়েছে তার ভয়ানক মুখমণ্ডল, দীর্ঘ উন্মুক্ত জটা জুটো কেশ রাশি, পীত বর্ণের হিংস্র দুটো চোখ। সব থেকে বড় কথা, একদম জীবন্ত লাগছিল মূর্তিটাকে। কিসের মূর্তি? ভগবানের নাকি কোনো শয়তানের? মূর্তিটার ঠিক সামনে কেবল লাল ধুতি পরিহিত এক পুরুষ বসে দুর্বোধ্য ভাষায় কিসব মন্ত্র পাঠ করে চলেছে। শুধু তাই নয়, সেই সাথে পাশেই এক পাত্রে থাকা রক্তে ভেজা কিছু ফুল অর্পণ করা হচ্ছিল ওই মূর্তির উদ্দেশ্যে। মুহূর্তের জন্য আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওই একই স্থানে দাঁড়িয়ে এক দৃষ্টে দৃশ্যটা দেখছিলাম। হঠাৎই সেই লাল ধুতি পরা ব্যক্তিটি ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে চেয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। তারপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আটকাতে এসেছিস? পারবি না, আর ওকে আটকানো যাবে না। একবার যখন ওকে জাগিয়ে তোলা হয়েছে তখন ওকে আর আটকানো যাবে না। আকস্মিক একটা পৈশাচিক হাসি ফেটে পড়ল গুহার আনাচে কানাচে, যার তীব্রতা বাইরে পর্যন্ত যাচ্ছিল। তীব্র সেই গর্জনে হৃদস্পন্দন প্রায় থমকে যাওয়ার উপক্রম আমার। মাথার ভেতরটা ঝনঝন করতে লাগলো। চোখ বন্ধ করে দুহাতে কান চেপে বার কত কেঁপে উঠলাম আমি। দূর থেকে রঘুর গলা পাচ্ছিলাম, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। ধক করে চোখটা খুলে গেল আমার। তখন আমি রীতিমতো হাঁপাচ্ছি। বুঝলাম যে একটা দুঃস্বপ্নের শিকড় জড়িয়ে ধরেছিল আমাকে। কয়েক মুহূর্ত লাগলো নিজেকে স্বাভাবিক অবস্থায় থিতু করতে। অতঃপর একটা হাঁফ ছেড়ে উঠে দরজাটা খুললাম। সম্ভবত শেষ রাত। রঘু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন তো? আপনার ঘরের ভেতর থেকে
আমি গঙ্গানির শব্দ পাচ্ছিলাম। আমি তো ভয় পেয়ে ডাকাডাকি শুরু করে দিই। কি আপনি তো পুরো ঘেমে ভিজে গেছেন, কোনো সমস্যা হয়েছে কি? না না, সব ঠিক আছে। জানালাটা বন্ধ ছিল, তাই বোধহয় গরমে। খুলে দিন জানলাটা। দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। আর আর ঘরের এক কোণে মাটির ঘড়াতে জল আছে, গত রাতে আপনার খাওয়ার জন্যই তো রেখে গিয়েছিলাম। বেশ। এই বলে আমি দরজা বন্ধ করে সামান্য জল গলায় ঢাললাম। তারপর ধীর পায়ে এগিয়ে এলাম জানলার কাছে। খোলা জানলা দিয়ে হু হু করে শেষ রাতের বাতাস ঢুকছে। তাই আমার ঘেমে যাওয়ার আসল কারণ যে বন্ধ জানালা নয়, একটু আগে দেখা ওই দুঃস্বপ্ন ছিল, তার রঘুকে জানালাম না। কিছু সময় জানলার বাইরে চেয়ে থেকে আমি পুনরায় মাদুরে এসে শুলাম। তবে শেষ রাতটায় আর বিশেষ ভালো ঘুম হলো না আমার। ছেঁড়া ছেঁড়া তন্দ্রার মধ্যেই কেবল সেই অদ্ভুত দুঃস্বপ্নের কিছু দৃশ্য বিরক্ত করে চলল অবিরত। পরের দিন ৯টা-১০টার দিক করে আমরা রওনা দিলাম পাশের গ্রামে, রঘুর বোনের বাড়ির উদ্দেশ্যে। খুব একটা দূরে নয় ঠিকই, তবে বর্ষার সময় যা হয় আর কি। আকাশ ভার, জল কাদায় ভরা রাস্তা, কাজেই পৌঁছাতে পৌঁছাতে ওই বেলা ১২টা সাড়ে ১২টা মতো হয়েই গেল। গ্রামের মুখে প্রবেশ করতেই একটা ডোবার ধারে কয়েকজন মানুষের জটলা লক্ষ্য করলাম আমরা। রঘু একটু ইতস্তত হয়ে বলল, জটলা কেন এখানে? আবার কি হলো? কথা বলতে বলতে আমরা ধীর পায়ে ওই জটলার কাছে যেতেই এক বৃদ্ধকে হন্তদন্ত পায়ে ভেতর থেকে বেরিয়ে আসতে দেখলাম। চোখে মুখে আতঙ্কের ছাপ। রঘু তার হাত ধরে জিজ্ঞেস করল, ও কাকা, কাকা, এই কি হয়েছে গো? ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল সেই বৃদ্ধ। মরেছে গো, আবার মরেছে। মৃত্যু খেলা থামবার নয়, মরেছে, থামবার নয়, থামবার নয়। বৃদ্ধকে হাঁপাতে দেখে আমি কিঞ্চিত কৌতূহলবশত ভিড় ঠেলে ডোবার কাছে আসতেই আঁতকে উঠলাম। একটা মৃতদেহ পড়ে রয়েছে সামনে। তবে এ যে কোনো সাধারণ মৃতদেহ নয়, তা তার অবস্থা দেখেই অনুমেয়। গ্রামবাসীদের কানা ঘুষোয় শুনলাম মৃত ব্যক্তি স্থানীয় গ্রামেরই বাসিন্দা। তবে আমি হতবাক হলাম ওই ব্যক্তির নৃশংস মৃত্যুর ধরন দেখে। হাত পা সম্পূর্ণভাবে বাঁকা, যেন কেউ প্রচণ্ড শক্তিতে সেগুলো ছেঁড়ার চেষ্টা করে অসমর্থ হয়েছে। চোখ দুটো উপড়ে গিয়ে দুপাশে ঝুলছে, ঠোঁটের এক কোণে জিভ বেরিয়ে, সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারা। তবে যে বিষয়টা আমাকে সব থেকে হতবাক আর আতঙ্কিত করে তুলল, তা হলো মৃত ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে থাকা বুকের বাম পাশটা। সেই ক্ষতস্থান দেখার চেষ্টায় আমি সামান্য ঝুঁকতেই আচম্বিতে আমার পিঠের শিরদাঁড়া বেয়ে নেমে যায় এক অবর্ণনীয় শীতল স্রোতের ধারা। লোকটার বুকের বাম পাশ ছিন্ন ভিন্ন করে তার হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নেওয়া হয়েছে। এমন নৃশংস দৃশ্যের সাক্ষাৎ সত্যি বলতে খুব কম বারই হয়তো হতে হয়েছে আমাকে। রঘু কোনো ক্রমে ঢোক গিলে বলল, আরো একটা হত্যা? ঠাকুরমশাই, ঠাকুরমশাই চলুন এখান থেকে, এখানে থাকাটা ঠিক হবে না, চলুন। আমাকে প্রায় জোর করে ওখান থেকে বের করে নিয়ে এলো রঘু। যাওয়ার পথেই আমি জিজ্ঞেস করলাম, এসব কি চলছে? মানে কিভাবে আর কেনই বা? জানা নেই ঠাকুরমশাই, বিগত কয়েক মাস ধরে এমন একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। কেউ যেন প্রবল আক্রোশের বশে এসব ঘটাচ্ছে, আর এর শিকার আমার ভগ্নিপতিকেও হতে হয়েছে। সেই বিভীষিকা তার প্রাণও কেড়ে নিয়েছে নৃশংসভাবে। কে ঘটাচ্ছে এমন হত্যাকাণ্ড? জানা নেই। প্রথমে গ্রামবাসীরা ভেবেছিল কোনো ডাকাত দলের কাজ হবে হয়তো, অনেকে মহামারীও ভেবে বসেছিল। পরে গাঁয়ের পুরোহিত মশাই নিশ্চিত করে বলেন যে এই হত্যালীলা কোনো ডাকাত দলের নয়,
বরং কোনো এক অপশক্তির, যার রোষানলে দগ্ধ হয়ে একের পর এক প্রাণ হারাচ্ছে গ্রামের বাসিন্দারা। কিন্তু কোনো প্রতিকার করানো হয়নি? সবার প্রথম পুরোহিত মশাই একটা শান্তি সত্যায়নের ব্যবস্থা করেছিলেন। কটা দিন সব ঠিকঠাক চললেও পুনরায় মৃতদেহ পাওয়া যেতে লাগলো গ্রামের আনাচে কানাচে। এরপর বাধ্য হয়ে পুরোহিত মশাইয়ের পরামর্শে গাঁয়ের মোড়ল এক তান্ত্রিককে নিয়ে এসেছিলেন এখানে। কিসের অপদৃষ্টি পড়ল এ গাঁয়ে, আর কেনই বা একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে, সেই সবই জানার জন্য। সব দেখে টেখে তান্ত্রিক স্পষ্ট করে জানিয়েছিলেন যে এক অপশক্তিকে কোনোভাবে জাগিয়ে তোলা হয়েছে, তারই রোষানলের কবলে পড়েছে এই গাঁ। হয়তো সে তান্ত্রিক সন্ধান দিতে পারত এই বিভীষিকার উৎসের, তবে তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। কেন? পরের দিন ওই তান্ত্রিক গ্রামের কেন্দ্রবিন্দুতে এক বিরাট পুজোর আয়োজন করত হয়তো। সেজন্য আগের দিন রাতে মোড়ল মশাইয়ের বাড়িতে থাকার জন্য তার ব্যবস্থা করা হয়েছিল। পরের দিন উনার দুজন সাগরেদও আসার কথা ছিল, কিন্তু ভোর রাতে মোড়ল গিন্নি উঠে দেখেন তান্ত্রিক কোথাও নেই, কেবল বিছানার চাদর রক্তে ভিজে রয়েছে। ভয়ে আতঙ্কে তিনি ব্যাপারটা বাড়ির সবাইকে জানালে গ্রাম জুড়ে তান্ত্রিকের খোঁজ পড়ে। অতঃপর ওই ডোবার এক পাশে ভয়ানক নৃশংস অবস্থায় পাওয়া যায় তান্ত্রিকের নিথর দেহখানি। যে সাগরের দুজন এসেছিল তারা কোনো রকমে নিয়ে যায় ওনার দেহটাকে। তাদেরই একজন জানিয়েছিল যে ভয়ানক কালো অন্ধকার ছেয়ে রয়েছে এই গ্রামের উপরে, তার থেকে নিস্তার পাওয়াটা অসম্ভব। প্রচণ্ড শক্তির অধিকারী সেই অপশক্তিকে বাধা দিলে সে কেবল এ গাঁয়ে সীমাবদ্ধ থাকবে না, গাঁয়ের পর গাঁকে গ্রাস করবে নিজের কাল ক্ষুধার দ্বারা। আমি কয়েক মুহূর্ত আর কিছু বললাম না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ হাঁটছিলাম। হঠাৎই কিছুর খেয়াল আসতে প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা, মৃত্যুর পর সেই তান্ত্রিকের শরীরের অবস্থাও কি এইরকমই ছিল যেমনটা আজ ওই ব্যক্তির ছিল? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একদম ঠিক ধরেছেন। ওই যে আমার বোনের বাড়ি, আসুন। আমরা পৌঁছনো মাত্রই রঘুর বোন ব্যস্ত হয়ে আমাদের স্বাগত জানাতে এলো। আসুন আসুন ঠাকুরমশাই, এসো দাদা, এই যে বসো। সরু পুরনো একটা বারান্দা পেরিয়ে একটা ছোট্ট ঘর, পাশেই আর একটা খোপের মতো জায়গায় রান্না করা হয় সম্ভবত। বাইরে টিউবওয়েল আর স্নান করার জায়গা রয়েছে। দুটো মোড়া ঠিক করতে করতে রঘুর বোন শুকনো হেসে বলল, দাদা গতকাল বিকেলেই পাশের বাড়ির ঝুনুকে দিয়ে খবর পাঠিয়েছিল যে আপনারা আসবেন। বিশেষ কিছু আয়োজন করতে পারিনি, তবে এত ব্যস্ত হওয়ার কিছু নেই মা, সবটাই রঘুর থেকে শুনেছি। একা হাতে সংসার আর ছোট্ট ছেলেটাকে সামলানো কম বড় ব্যাপার নয়। তুমি বরং তোমার ছেলেকে দেখো, আমাদের নিয়ে একদম ব্যস্ত হতে হবে না। তবুও রঘুর বোন রত্না আমাদের আতিথেয়তায় এতটুকু পরিসর রাখল না। মেয়েটার লাবণ্যমণ্ডিত মুখে ছেয়ে থাকা এক রাস বিষণ্ণতা আমাকে বড় ব্যথিত করল। মনে মনে ভাবলাম, সেই অপশক্তি যেই হোক না কেন, আমি তাকে কোনোভাবেই জয়ী হতে দেব না। ধীর কণ্ঠে রত্নাকে বললাম, চিন্তা নেই মা, ওই অপশক্তির জন্য এই গাঁয়ের আর কেউ চোখের জল ফেলবে না। আচ্ছা, কি ঘটেছিল আমাকে প্রথম থেকে কি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, শোন, একদম প্রথম থেকে বলবি, যা যা হয়েছে সব বলবি। রত্না দাদার কথা মনোযোগ দিয়ে শুনে চোখের কোলের জলটা মুছল। তারপর মৃদু স্বরে বলল, কোথা থেকে যে শুরু করব ঠাকুরমশাই, আমি কিছুই বুঝতে পারছি না। তবে এই সব ঘটনার সূচনা ঘটে মাসখানেক আগে। সেদিন জমিদারবাবুর প্রথম পক্ষের স্ত্রীর 7 মাসের সাধ ছিল। সারা বাড়ি জুড়ে সাজ সাজ ব্রব। দীর্ঘ 15 বছর ধরে ওনাদের কোনো সন্তান হচ্ছিল না বলে জমিদারবাবু বাধ্য হয়ে দ্বিতীয়বার বিয়ে করেন। তবে ওনার বিয়ের কিছুদিনের মধ্যেই ওনার প্রথম পক্ষের স্ত্রীর কোল আলো করে সন্তান এলে খুশির ঠিকানা থাকে না যেন।
যতই হোক প্রথম সন্তান বলে কথা, ধুমধাম করে সাত পালন করা হয়। আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম সেদিন। কিন্তু 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 সেদিন রাতেই একটা মারাত্মক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় জমিদার বাড়িতে। শেষ রাতে চাকর রঘু বাড়ির পিছন দিকের বাগানে অত্যাশ্চর্যভাবে জমিদার বাবুকে পড়ে থাকতে দেখে। তারপর তার চিৎকার চেঁচামেচি শুনে বাকি চাকর বাকর, রাঁধুনি সহ 2 বউ এবং জমিদার বাবুর এক বিধবা পিসিমা ছুটে আসেন। সকলেরই চোখে মুখে আতঙ্কের ছাপ। কেন জানেন? জমিদার বাবুর বিভৎস অবস্থা দেখে হাত পা বেঁকে ছিল। কেউ যেন প্রচন্ড রোষে মুচড়ে দিতে চেয়েছে সেগুলো। চোখ উপড়ানো, ঠোঁটের কষ সহ একদিকের জিভ বেরিয়ে, ফ্যাকাশে হয়ে যাওয়া শরীর, আর শরীর থেকে ছিঁড়ে ফেলা হৃৎপিণ্ড, তাই তো? আমার থমথমে কণ্ঠস্বর সম্ভবত ভেতর থেকে কাঁপিয়ে দিল রত্নাকে। হয়তো ওই ঘটনাটাই মনে করার চেষ্টা করছিল। ওর বিভ্রান্তিকর চোখ মুখ দেখে মনে হলো কিছু যেন আড়াল করার চেষ্টা করছে সে। আমি সোজাসুজি জিজ্ঞেস করলাম, কোনো কিছু আড়াল করো না রত্না, সবকিছু খুলে বলো। যে চাকরটা ওই দিন জমিদার বাবুর মৃতদেহ উদ্ধার করেছিল, সে আমার স্বামীকে বলেছিল যে একটা বিরাট আকারের অদ্ভুত ছায়া মূর্তিকে বাগান টপকে পিছনের জঙ্গলের দিকে চলে যেতে দেখেছিল সে। তবে এত ঝামেলার কারণে ব্যাপারটা খেয়াল ছিল না। আর পরে যখন বিষয়টা মনে পড়ে, তখন ভেবেছিল হয়তো মনের ভুল। তাড়াহুড়োয় এক ঝলকে কি থাকতে কি দেখেছে। অদ্ভুত, কিন্তু শরীরের রক্ত শুষে হৃৎপিণ্ড বের করে এইভাবে নৃশংসভাবে মৃত্যু, একের পর এক, বড় অদ্ভুত হিসেব। তবে শুধুমাত্র একজন সৌভাগ্যক্রমে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসতে পেরেছে। কিন্তু সে যেভাবে বেঁচে রয়েছে তা প্রায় মৃত্যুরই সমান। বেঁচে ফিরেছে? কে? আমাদেরই গাঁয়ের এক ছেলে, চাঁদু। তবে ওর যা অবস্থা হয়েছে, একেবারে বদ্ধ উন্মাদ। 2 চোখ উপড়ে ফেলার কারণে চোখে দেখতে পায় না। শরীরে আঁচড়, কামড়ের দাগ। সত্যি বলতে দেখার মতো নয় সে দৃশ্য। রত্নার কথা শেষ হতেই একটা লম্বা শ্বাস নিল সে। আমি চুপচাপ ওর কথা শুনছিলাম। ও কথা শেষ করতেই জিজ্ঞেস করলাম, একবার কি ছেলেটার সাথে দেখা করা যেতে পারে? হ্যাঁ ঠাকুর মশাই, নিশ্চয়। আমাদের কথার মাঝেই আশেপাশের থেকে শঙ্খের ধ্বনি কানে এলো। বুঝলাম সন্ধ্যা নেমেছে। কিছুক্ষণ আগেও দুপুর ছিল, কিন্তু কখন যে ঝুপ করে সন্ধ্যাটা নামলো সেটা টেরও পেলাম না। তার উপর আবার বর্ষার সময়। সব সময় আকাশ কালো কাপড়ে ঢাকা থাকার কারণে দুপুর থেকেই প্রকৃতি সন্ধ্যার সাজে সেজে উঠেছিল। রঘু ব্যস্ত কণ্ঠে বলল, ঠাকুরমশাই, আপনি এত চিন্তা করবেন না। আজকের রাতটা আপনি বিশ্রাম নিন। আগামীকাল আপনি না হয় এই গাঁটা একবার ঘুরে দেখবেন। আপত্তি করলাম না। এমনিতেও বিশ্রামের প্রয়োজন ছিল। গত রাতেও ভালো ঘুম হয়নি। অগত্যা রাত্রের খাওয়া সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রাত কত হবে জানা নেই, হঠাৎই ঘুমটা ভেঙে গেল আমার। গতকালের মতোই আজও কানে আসছিল সেই বিড়বিড়ানি, যেন ধীর কণ্ঠে অনর্গল কেউ মন্ত্র পাঠ করে চলেছে। কয়েক মুহূর্ত শোনার চেষ্টা করলাম শব্দটা, তবে স্পষ্ট কিছু অনুধাবন করতে না পেরে উঠে বসলাম। না, আজ কিন্তু কোনো স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখছি না। আজ যা যা ঘটছে তা বাস্তবিক, এবং অবাক হওয়ার ব্যাপারেই যে আজকের ঘটনাগুলো যেন হুবহু মিলে যাচ্ছিল গত রাতে দেখা দুঃস্বপ্নের সাথে। আমি ধীর পায়ে এসে দরজায় কান রাখলাম। বিড়বিড়ানির শব্দ আর না পেলেও একটা নূপুরের শব্দ কানে এলো।
যেন কেউ নূপুর পায়ে অতি সন্তর্পণে হেঁটে চলেছে বাইরে। আমি যে ঘরটায় শুয়েছিলাম সেখানে কোনো জানলা নেই, আর ঘরের লাগোয়া দরজাটাই সদর দরজা। রঘু সম্ভবত ভেতরে শুয়েছে, আর ওর বোন রান্নার জায়গাটায়। এ ঘরে আমি একাই ছিলাম। যাই হোক, বেশি কিছু চিন্তা না করে লম্ফটা সাথে নিয়ে আমি সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ইতিমধ্যেই কৃষ্ণপক্ষের আঁধারে ঢেকেছে চারপাশ। লম্ফের মৃদু আলোয় আমার দৃষ্টি এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরছিল। হঠাৎই বটগাছটার কাছে একটা আলো চোখে পড়ল অকস্মাৎ। জ্বলছে নিভছে জোনাকি পোকার মতো। তবে আকারে বড় হওয়ায় সেটা যে জোনাকি নয় সেই বিষয়ে নিশ্চিত ছিলাম। সামনের দিকে এগিয়ে যাচ্ছিল জিনিসটা। সঙ্গে সঙ্গে এক রাস প্রশ্ন এসে ভিড় করলো আমার মনের ভেতরে। ভাবলাম, কিসের আলো ওটা? কেউ কি বাইরে বেরিয়েছে? কিন্তু এত রাতে তো বাইরে বেরোনো নিষেধ এই গ্রামে, প্রাণের ঝুঁকি রয়েছে। তবে কথাগুলো চিন্তাই করছিলাম, হঠাৎ করে পুনরায় কানে এলো সেই নূপুরের শব্দ। চমকে সামনে তাকিয়ে অনুধাবন করলাম শব্দটা ওই চলমান আলোর সাথে সাথেই ছন্দ মিলিয়ে বাজছে। অর্থাৎ ওই আলো যেখানে, নূপুরের শব্দ সেইখানে। কিন্তু কে ওখানে? আর এত রাতেই বা কেন বেরিয়েছে? লম্ফ হাতে আমিও দ্রুত পায়ে সেই আলোটাকে অনুসরণ করতে লাগলাম। যদিও জানতাম না যে আগামীতে ঠিক কোন আসন্ন বিপদের মুখোমুখি আমি হতে চলেছি। গভীর রাত, নির্জন পথ, আর অজানা এক কায়াকে অনুসরণ করে চলা আমি। সেই মুহূর্তে ভূত ভবিষ্যৎ কিচ্ছু মাথায় ছিল না আমার। আমি কেবলই জানতে চাইছিলাম যে আলো আর নূপুর ধ্বনির আসল রহস্যটা কি। আলোটা অনুসরণ করে একটা ভগ্নপ্রায় মন্দিরের কাছে এসে উপস্থিত হলাম। তবে আলোটাকে আর দেখতে পাচ্ছিলাম না। এদিকে লম্ফের আলো ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করেছে। লম্ফের আলোয় মন্দিরটা দেখে স্পষ্ট অনুমেয় ছিল যে তা বহুদিনের পরিত্যক্ত। হয়তো গ্রামে প্রবেশ করার সময় এক ঝলক নজরে পড়েছিল, তবে বিশেষ গুরুত্ব দিইনি। হঠাৎই মন্দিরের দিক থেকে নূপুরের শব্দটা আসতেই সেই দিকে লম্ফের আলো ফেললাম। দেখি একটা ছায়ামূর্তি দ্রুত পায়ে হেঁটে মন্দিরের পিছনের জলাডোবার দিকে এগোচ্ছে। আমিও পিছু করতে লাগলাম। দ্রুত পায়ে মন্দিরের পিছনটায় এসে দেখি কোথাও কিচ্ছু নেই। কেবল একদল ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রাতারাতি যেন সেই আলো আর নূপুর ধ্বনি অদৃশ্য হয়ে গেছিল। লম্ফের আলো প্রায় নিভু নিভু। হঠাৎই একটা জান্তব কণ্ঠ কানে এলো আমার। সেই সাথে মিশেছিল কোনো নারীর পৈশাচিক আক্রোশ। শব্দটা ডোবার দিক থেকে আসছিল। চোখে কিছু না পড়লেও এই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম যে কিছু একটা তো রয়েছেই ভেতরটায়। নিজেকে যতটা সম্ভব আড়ালে রেখে অতি সন্তর্পণে ডোবার কাছাকাছি আসতেই একটা অপ্রত্যাশিত অভাবনীয় দৃশ্য চোখে পড়ল আমার, যা দেখে ভয়ে আতঙ্কে রীতিমতো শিউরে উঠলাম আমি। আমার ঠিক কয়েক হাত দূরত্বে পড়ে রয়েছে একটা মৃতদেহ। রক্তাক্ত মুখ, দু চোখ উপড়ানো, চিত হয়ে পড়ে রয়েছে দেহটা। অনাবৃত বুকটা ক্ষতবিক্ষত, আর তার বাম পাশ চিরে বেরিয়ে আছে মাংসপিণ্ড জাতীয় কিছু একটা, হৃৎপিণ্ড। নিথর সেই দেহের ঠিক ওপরে দণ্ডায়মান ছিল একটা বিশালাকার ভয়াবহ কালো বর্ণের অবয়ব, যাকে এই কৃষ্ণকায় আঁধারে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছিল। অবয়বটিকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছিল এক রাস কালো ধোঁয়ার আস্তরণ। মুখের নির্দিষ্ট জায়গায় জ্বলজ্বল করছিল দুটি রক্তবর্ণ অক্ষিকোটর, আর মাথার চারপাশ দিয়ে বেরিয়েছিল বেশ কয়েকটা লম্বা লম্বা সুচলো মোটা দড়ির মতো কিছু। যদিও বুঝতে পারলাম না আমি সেটা কি, জট ধরা কেশ রাশি নাকি অন্য কিছু। অতর্কিতে সেই দড়ির সুচালো ভাগ প্রবেশ করল মৃতদেহটির মুখে। তারপর প্রবল আস্ফালনের সাথে শুষে নিতে থাকলো তার দেহে থাকা শেষ রক্তবিন্দুটুকুকেও। বিস্ফারিত দৃষ্টিতে আমি সম্পূর্ণ দৃশ্যটা দেখছিলাম।
হঠাৎই সেই নূপুরের শব্দটা কানে বাজলো আবার। এইবার আর দূরে নয়, একদম আমার পিছনে। ঝিঝি পোকার ডাক বহু আগে থমকে গেছে। চারিদিক থেকে পাচ্ছিলাম কেবল পৈশাচিক অট্টহাসির শব্দ আর ভয়ঙ্কর এক জান্তব বিভীষিকার ডাক। আচমকা পিছনে কিছু একটার অস্তিত্ব টের পেয়ে ঘুরতেই আমি চমকে উঠলাম। লম্ফের আলো আঁধারির আবছা পরিবেশে একটি নারী মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার ঠিক সামনে। তীক্ষ্ণ চোখের দৃষ্টি, কালচে পুরো দুটো ঠোঁট, গলায় ছিল মাকড়ি আর কানে বড় দুল। তীক্ষ্ণ স্থির দৃষ্টি। হঠাৎই ঠোঁট জোড়া ঈষৎ খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো একটা মোটা লকলকে জিভ। তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। কয়েক মুহূর্তের জন্য ঘাবড়ে যেতে আমি বাধ্য হই। প্রথমবার পালাতে চাইলাম, অথচ পালাতে পারলাম না। সারা শরীর কেমন যেন অসাড় বোধ করলাম। দেখলাম সেই জীব দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে কোনো সর্পের ন্যায় সদর্পে পেঁচিয়ে ধরতে লাগলো আমার গলাটা। রুদ্ধশ্বাসে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। হাত পা অসাড়, কোনোভাবেই শরীরটাকে নাড়াতে পারছিলাম না। হঠাৎই অনুভব করলাম কিছু একটা পিছনে এসে উপস্থিত হয়েছে। বুকের ভেতরটা ধক করে উঠল। তবে কি সেই কালো অবয়ব যে একটু আগেই কোনো ব্যক্তিকে মেরে তার শরীর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে নিচ্ছিল, সে আমার পশ্চাতে এসে দাঁড়িয়েছে? ভাবার আর বিশেষ সময় পেলাম না। দুটো লম্বাটে কালো সেই দড়ির মতো বস্তু তীক্ষ্ণভাবে এসে গেঁথে গেল আমার পেটের দুপাশে। চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে মনে কেবল মধুসুন্দরীর নাম জপতে লাগলাম। কিন্তু এ কি, সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা যন্ত্রণা অনুভূত হতে লাগলো। একই সাথে যেন জ্বলছিল শরীরের প্রতিটা অংশ। আমি প্রাণপণে মধুসুন্দরী দেবীকে মনে করার চেষ্টাই করছিলাম। হঠাৎই মনে পড়ল, এই গ্রামে আসার পর থেকে একবারের জন্যেও দেবী আমার ডাকে সাড়া দেননি। প্রবেশের সাথে সাথেই গোটা গ্রাম জুড়ে একটা ঋণাত্মক আভা আমি অনুভব করতে পেরেছিলাম। শুধু তাই নয়, মধুসুন্দরী দেবীর সাথেও সংযোগ বিচ্যুত হয় এখানে আসার পরই। একটা অদৃশ্য অপশক্তির ছায়া গ্রামে ছেয়ে থাকার কারণেই অজস্রবার দেবীকে ডাকা সত্ত্বেও দেবী সাড়া দিতে অসমর্থ হচ্ছিলেন। তবে এখন কিভাবে দেবী আমার ডাকে সাড়া দেবেন তা যে সম্ভব নয়। যন্ত্রণা, হাহাকার, অসহায়তায় দুচোখ বন্ধ হয়ে আসছিল আমার। সেই মুহূর্তে শুধু ভাবছিলাম, দেহবন্ধনটা করিয়ে নিলে হয়তো ভালো হতো। সামনে অজ্ঞাত বিভীষিকা আর পশ্চাতে সেই কালো অবয়বের আস্ফালন। যখন তীব্র যন্ত্রণায় আমার প্রায় চোখ বন্ধ হয়ে আসার উপক্রম, এমন সময় কোথা থেকে জানি না শ্বেত শুভ্র আলোর ঝলকানি এসে ঠেকলো আমার মুখে। চোখ খুলতেই এক দেবী শক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার ঠিক সম্মুখে, মধুসুন্দরী দেবী। মাথা কাজ করা কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেছিল আমার। হৃৎস্পন্দনের গতি তীব্র। আচমকায় চারপাশ জুড়ে পিশাচের মরা কান্না আর চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হয়ে ছুটে আসছিল আমার কানে। দু কান চেপে সামনে তাকাতেই দেখলাম না, সামনে কেউ নেই। আর পশ্চাতে ঘাড় ঘুরিয়ে দেখতেই যাব, তার আগে দু চোখ অজান্তেই বন্ধ হয়ে আসতে লাগলো আমার। তীব্র সেই আলোর মাঝেই আবছা দৃষ্টিতে দুটো কালো মোটা দড়ির মতো জটা জুটকে এগিয়ে আসতে দেখলাম আমার কাছে, আমার খুব কাছে। এরপরেই কালো হয়ে এলো আমার দু চোখ। বহু দূরের কোথাও একটা যেন মানুষের কোলাহল শুনতে পাচ্ছিলাম আমি। হৃৎপিণ্ড তখনও চঞ্চল, তবে দু চোখে বেশ প্রশান্তি অনুভব করছিলাম, যার প্রতিচ্ছবি মুখেও প্রকাশ পাচ্ছিল। হঠাৎই মনে হলো কেউ যেন ডাকছে দূর থেকে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। ধীরে ধীরে চেতনা ফিরলে বুঝি ডাকটা দূর নয়, কাছ থেকেই আসছে। ঠাকুর মশাই, এই তো
এই তো জ্ঞান ফিরেছে তো। চোখ খুলতেই আমার সামনে কিছু মানুষের জটলা দেখতে পেলাম, তাদের মধ্যে রঘুও ছিল। আমার জ্ঞান ফিরেছে দেখতেই দ্রুত রঘু সবার উদ্দেশ্যে বলল, এই সরো সরো, তোমরা সরো, ঠাকুরমশাইকে খোলা হাওয়া নিতে দাও। কি অবস্থা হয়েছে! ইস ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? আমি কোনো রকমে মাথা নাড়লাম। এমন সময় রঘুর পাশ থেকে একটা ভারী গলা পেলাম। নৃশংসভাবে মারা হয়েছে, একেবারে ক্ষতবিক্ষত। শুধু তাই নয়, এবার হৃৎপিণ্ডের সন্ধানও মেলেনি। উফ, ভয়ানক! কি ভাগ্যিস ঠাকুরমশাই বেঁচে গেছেন ওই বিভীষিকার থেকে। কি হয়েছে? আরও একটা খুন হয়েছে ঠাকুরমশাই। আপনি এখানে কি করছিলেন? ওই বিভীষিকা আপনাকেও... হায় ভগবান, ঈশ্বরের অপার আশীর্বাদ যে আপনার কোনো ক্ষতি হয়নি। আমি দেখলাম গতকাল রাতে যাকে নৃশংসভাবে মারা হলো তারই সব দেহ নিয়ে যাওয়া হচ্ছে। আমি ধীর কণ্ঠে রঘুকে বললাম, এদের সবাইকে তুমি নিয়ে ঠাকুরতলায় এসো, যত তাড়াতাড়ি সম্ভব। রঘু কিছু বুঝল না, দ্রুত সবাইকে নিয়ে জড়ো হলো ঠাকুরতলায়। সকলের চোখেই উৎসুকতা, সকলের চোখেই কৌতূহল। মৃদু কেশে আমি বললাম, দেখুন, এতদিন ধরে এই গ্রামে যা যা ঘটেছে তা যে কোনো মনুষ্য সৃষ্ট কাজ নয়, তা তো আপনারা সবাই জানেন। তবে যে অশুভ শক্তির কবলে পড়েছে এই গ্রাম, তার থেকে পিছু ছাড়ানো কিন্তু কোনো সহজ বা সাধারণ কাজ নয়। এই অপশক্তি যে অত্যন্ত শক্তিশালী আর ভয়ঙ্কর কালো শক্তির দ্বারা পরিচালিত। আমার কথার মাঝেই গ্রামের পুরোহিত মশাই বলে উঠল, আমি তো প্রথমেই এই বিষয়ে সতর্ক করেছিলাম এই গ্রামকে। তখন এরা কেউ আমার কথা শোনেনি। কখনো বলেছে মোড়ক লেগেছে, কখনো ডাকাত পড়েছে, অথচ কেউ বুঝতেই চাইতো না যে এ কোনো ছোটখাটো ঘটে যাওয়া দুর্ঘটনা নয়। এর পশ্চাতে ভয়ঙ্কর কোনো শক্তিরই হাত আছে। অবশেষে একের পর এক মৃত্যু আর তান্ত্রিকের সাথে ঘটা ভয়ঙ্কর ঘটনার কারণে সবাই মানতে বাধ্য হয় যে এ গায়ে কিছু একটা তো আছে। তখন সব এক এক করে আসে আমার কাছে বিধান নিতে। কিন্তু আমি বা কি বিধান দেব? যে শক্তির মুখোমুখি হয়েছি আমরা, তার ক্ষমতা কতটা তা তো জানা ছিল না। তাই গ্রামবাসীকে উপদেশ দিলাম রাতের পর আর না বেরোতে, দরজা জানালা সন্ধ্যার পরই বন্ধ করে দিতে। একদিন যজ্ঞের আয়োজনও করা হয়েছিল, অথচ তার আগের দিনই ওই অপশক্তির কবলে পড়ে আমার ছেলেটা। দাঁড়ান দাঁড়ান, এ শুধুমাত্র অতিপ্রাকৃতিক শক্তি নয়, এই অপশক্তিকে শয়তান বিদ্যার মাধ্যমে জাগ্রত করা হয়েছে। এত সহজে শেষ হওয়ার নয় এটা। সম্ভবত এই গ্রামেরই কেউ এই অপশক্তিকে কালো জাদুর মাধ্যমে জাগ্রত করেছে, কোন রকম তান্ত্রিক ক্রিয়াকলাপকে জাগ্রত করার উদ্দেশ্যে। আর এই মৃত্যু এই তান্ত্রিক ক্রিয়ারই অংশ। হয়তো একের পর এক বলি চড়ানো হয়েছে গ্রামবাসীর। পুরো বিষয়টা বোঝার জন্য আমাকে আরো একবার পর্যবেক্ষণ করতে হবে মৃত্যুর জায়গাগুলো। শুধু তাই নয়, একবার জমিদার বাড়ির লোকজনের সাথে দেখা করতে হবে, কারণ প্রথম ঘটনাটা সেইখানেই ঘটেছিল। বেশ ঠাকুরমশাই, আপনি এখন ঘরে চলুন তো। আপনাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে, আপনি চলুন। গ্রামবাসীদের আলোচনাকে পিছনে ফেলে আমি আর রঘু ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে রঘু একটু অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, গতকাল রাতে কি ঘটেছিল আপনার সাথে? মাঝরাতে কখনো নূপুরের শব্দ পেয়েছিলে? না তো। হ্যাঁ, তবে চাঁদু পেয়েছিল। চাঁদু? মানে যে উন্মাদ হয়ে গিয়েছিল? হ্যাঁ ঠাকুরমশাই, ও ঠিক আপনার মতোই ওই বিভীষিকার মুখ থেকে বেঁচে ফিরে এসেছিল, কিন্তু ফিরেও ওর ওরকমই অবস্থা হলো। আচ্ছা, আপনি গত রাতে কি দেখেছিলেন? ওরকম অজ্ঞান হয়ে গেলেন? যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপা যে আপনার কোনো ক্ষতি হয়নি।
আমি আর বললাম না যে গতকাল মধুসুন্দরী দেবী যদি আমার রক্ষা হেতু না আসতেন, তাহলে আজ হয়তো আমিও বেঁচে ফিরতাম না। ওই অপশক্তির ভয়ানক ক্ষমতা, তাকে প্রতিহত করতে হলে আমাকে অতি সাবধানে পা ফেলতে হবে। বললাম, এই গ্রামে আসার পর বেশ কিছু বিষয় আমি লক্ষ্য করেছিলাম। প্রথমত, গ্রামে প্রবেশ করতেই একটা কালো ছায়ার আস্তরণ চোখে পড়ে আমার। বুঝেছিলাম যে এই কালো ছায়াই গ্রামটাকে ধীরে ধীরে মৃতপ্রায় করে তুলছিল। দ্বিতীয়ত, গ্রামের বেশ কিছু বাড়ির প্রবেশদ্বারের ঠিক পাশের দেওয়ালে একটা চিহ্ন দেখি, একই রকম চিহ্ন, তবে সহজে চোখে পড়ার মতো নয়, ছোট্ট। তোমার বোনের বাড়িতেও রয়েছে। তাই যখন তুমি গ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বলছিলে, আমার মাথায় বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এরপর গত রাতের দৃশ্য আর ঘটনা আমাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করল যে এটা কোনো সাধারণ অশুভ শক্তির প্রভাব নয়, অপশক্তির প্রভাব। কালো জাদুর দ্বারা প্রভাবিত ভয়ানক এক অপশক্তির প্রভাব। কথা বলতে বলতে আমরা ইতিমধ্যেই পৌঁছে যাই রত্নার বাড়িতে। রান্নাঘরে ছিল সম্ভবত মেয়েটা। আমাদের দেখতেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ওই তো ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি রত্না। দাদা, আজও নাকি একটা মৃতদেহ? মাথা নাড়ল রঘু। আমি কিঞ্চিত অন্যমনস্ক হয়েই বললাম, এক ভয়ঙ্কর অপশক্তি। এই অপশক্তি কেবল এই গ্রামে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে এই গ্রাম থেকে অন্য গ্রামেও। এর দ্রুত কোনো ব্যবস্থা না করলে। রঘু এবং রত্না দুজনের মুখেই নেমে এলো অবর্ণনীয় এক আতঙ্ক। উদাসীন ভয়ার্ত কণ্ঠে রত্না বলল, সত্যি বলতে আমার স্বামীও একটা কালো অবয়বকে অদ্ভুতভাবে দেয়াল বেয়ে ছোট গিন্নিমার ঘরে প্রবেশ করতে দেখেছিল। যদিও এ বিষয় নিয়ে আর বেশি কিছু আমাকে বলেনি ঠিকই, তবে তার পরের দিন রাতেই আমার স্বামীও। দাঁড়াও, তোমার স্বামী জমিদার বাড়িতে কি করছিল? আমার স্বামীও তো ওখানে মালির কাজ করত। জমিদার বাবুর মৃত্যুর পর বড় গিন্নি সব দেখে শুনে রাখতেন, কিন্তু হঠাৎ কি যে ঘটল, একদিন বড় গিন্নি সিঁড়ি দিয়ে পড়ে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন। সেই থেকে যে বিছানায় পড়লেন, আর উঠতেই পারলেন না। এরপর ধীরে ধীরে বাড়ির সকল দায়িত্ব ছোট গিন্নি নিজের হাতে তুলে নেয়, সাথে আবার কোন ভাইকে এনে জুটিয়েছে। তবে সব থেকে দুঃখের বিষয় ছিল যে এসবের মাঝে বড় গিন্নির গর্ভপাত ঘটে যায়। স্বামীর মৃত্যু প্রথমেই ওনাকে সর্বশান্ত করে দিয়েছিল। তারপর সন্তানকে হারিয়ে উনি প্রায় শেষই হয়ে গেছিলেন। বাড়ির কাজকর্ম সামলানো নিয়েই থাকতেন, কিন্তু তারপর তো সিঁড়ি থেকে পড়ে। না, আমাকে একবার যেতেই হবে চাঁদুর কাছে। আমার মন বলছে ও জানে, অনেক কিছুই জানে। যাই হোক, বিপদ কিন্তু এখনো শেষ হয়নি। এখনো এই বাড়ির ওপরে বিপদের ঘন কালো মেঘ ঘনিয়ে আছে। আজকের রাতটা খুব সাবধানে থাকতে হবে। আগামীকাল আমি একটা যজ্ঞ করে গ্রামটা বেঁধে দেব, চিন্তার কিচ্ছু নেই। এরপর একটা মহাযজ্ঞের প্রারম্ভ করতে হবে আমাকে। হ্যাঁ ঠাকুর মশাই, কিছু একটা করুন, মুক্তি দিন এই বিভীষিকার থেকে। কতদিন আর আতঙ্কিত হয়ে বাঁচব বলুন? রত্নাকে শান্ত করে আমি অপেক্ষা করতে লাগলাম আগামীকালের, কিন্তু তখনও জানা ছিল না যে সেদিন রাতেই একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আমাকে। খাওয়া শেষ করে ঘুমোতে এসেছি, তাও প্রায় অনেকক্ষণ হয়েছে। অদ্ভুত বিষয়, এতটুকু ঘুম আসছিল না আমার চোখে। নানাবিধ চিন্তা ঘোরাঘুরি করছিল আমার মধ্যে, এবং সেই চিন্তার মাঝে ডুবেই একটা সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে এলো আমার দু চোখ। এরপর কতটা সময় অতিবাহিত হয়েছে জানা নেই। হঠাৎই সদর দরজা খোলার শব্দ পেয়ে আমি চমকে উঠলাম। টিম টিম করে একটা হ্যারিকেনের আলো জ্বলছে।
তার মাঝেই দেখলাম কেউ একজন দরজা খুলে বেরিয়ে গেল। ব্যাপারটা দেখা মাত্রই আমার মনে আকস্মিক কু ডেকে উঠল। আমি দ্রুত রত্নাকে ডাকলাম, রত্না, রত্না। রত্না দ্রুত ছুটে এলো। ঠাকুর মশাই ডাকছেন? তোমার দাদা ভিতরের ঘরে রয়েছে। আমাকে ব্যস্ত হতে দেখে কিছুটা ঘাবড়ে যায় রত্না। দ্রুত ভেতরে গেল। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরে ফিরে এসে বলল, না ঠাকুর মশাই, দাদা তো ভেতরে নেই। কি হলো ঠাকুর মশাই? যা ভেবেছিলাম তাই। ওই বিভীষিকা যে আজ আমাদের ঘরটাকেই তাক করবে তা আন্দাজ করেছিলাম, কিন্তু রঘু কিভাবে বাইরে বেরিয়ে গেল? উদ্বিগ্ন কণ্ঠে কথাটা বলতে বলতেই আমি বাইরে ছুটলাম। রঘুকে যেভাবে হোক না কেন বাঁচাতেই হবে আমাকে। গ্রামের চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। চারপাশ নিশুত, নির্জন। আকাশে জ্বলছে আধফালি চাঁদ, আর তার ক্ষীণ আলো গোটা গ্রামকে আরো বেশি তামসী করে তুলেছিল। কোথায় ছুটছি জানা নেই, শুধু এইটুকুই জানতাম, যেভাবেই হোক না কেন রঘুকে বাঁচাতেই হবে। অতঃপর দেখলাম গ্রামের ডোবাটার পিছন দিকে থাকা জলা জঙ্গলের দিকে হেঁটে চলেছে একজন পুরুষ। আমি দ্রুত তাকে অনুসরণ করতে লাগলাম। পিছন থেকেই ডাক দিলাম, রঘু, রঘু। আমার ডাক বোধহয় কানে গেল রঘুর। হাঁটার গতি ধীর হলো। আমি পুনরায় ডাকলাম। সেই সাথে দ্রুত ওর কাছে এসে ওর কাঁধে হাত রাখলাম। কি হলো রঘু, তুমি এখানে কি করছো? আমাকে দেখে যেন চমকে উঠল রঘু। মনে হলো যেন ঘোর কাটল ওর। কম্পিত কণ্ঠে বলল, ঠাকুর মশাই, আপনি এখানে? আর আমি বা এখানে কি করছি? সেসব কথা পরে হবে, তুমি আগে চলো এখান থেকে। রঘু কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় ওর চোখের দৃষ্টি আমার ঠিক পিছনে পড়তেই সে থমকে যায়। রীতিমতো কাঁপতে লাগলো তার ঠোঁট, কিন্তু কিছু বলতে আর পারে না। আমি তার দৃষ্টি অনুসরণ করে ধীরে ধীরে পিছনে ফিরতেই দেখলাম সেই কালো বিশালাকার অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আমাদের ঠিক সামনেই। বিস্ফারিত দৃষ্টিতে দেখছিল রঘু সামনের ভয়াবহ অবয়বকে। আমিও দেখছি, তবে মনে একভাবে জপ করে চলেছি মহাদেবের মহাশক্তি মন্ত্র। ভাগ্যিস কি মনে হতে রাতেই নিজের দেহবন্ধনটা সেরে রেখেছিলাম। রঘু আর রত্নার দেহবন্ধনটাও তখনই সেরে ফেললে ভালো হতো। যাই হোক, যা করার তবে এখনই করতে হবে। রঘুর হাতটা চেপে ধরে আমি এক দৃষ্টে সেই বিভীষিকার দিকে চেয়ে মন্ত্র জপ করতে লাগলাম। যা হওয়ার হয়ে যাক, আজের শেষ আমি দেখেই ছাড়ব। ভয়ে আতঙ্কে রঘু বিচলিত কণ্ঠে বলে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমরাও কি আর বাঁচব না? আমি রঘুর কথার উত্তর না দিয়ে এক মনে জপ করতে লাগলাম। হঠাৎই আকাশ বাতাস দাপিয়ে ঝড় উঠল, বিভৎস এক ঝড়। রঘু দুহাতে মুখ ঢেকে নিতেই আমিও কয়েক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করে ওর দিকে ফিরলাম। আসলে এত হাওয়ায় সম্ভবত ধুলোর কারণে চোখে সমস্যা হয়, যদিও তা কয়েক মুহূর্তেই। পুনরায় সামনে তাকাতেই দেখলাম সেই বিভীষিকা অদৃশ্য হয়েছে, ঝড়ও থেমেছে। রঘু মনে মনে রাম নাম জপতে জপতে চারিদিকে তাকাতে লাগলো। তখন প্রায় ভোর হয়ে এসেছে। আমার সতর্ক দৃষ্টিও ঘুরছে চারপাশে। আতঙ্কিত কণ্ঠে রঘু বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওটা কি ছিল? হ্যাঁ? আমি কোনো জবাব দিলাম না, কেবল বললাম, কাল চাঁদুর সাথে দেখা করব। এই বলে রঘুকে নিয়ে এগোতে যাব, হঠাৎই সামনে একটা ছোট্ট বস্তু পড়ে থাকতে দেখলাম, আর হাতে নিতেই দেখলাম একটা পাথর। পাথর? এটা কিসের পাথর? আমার কথা শুনে রঘুও পাথরটার দিকে একভাবে চেয়ে থাকল। এরপর কেটেছে বেশ কিছু ঘন্টা।
ভোরবেলা রত্না ভালোভাবে পাথরটা দেখে বলল, এটা তো জমিদার গিন্নির। তবে কোন জমিদার গিন্নির তো জানা নেই, কিন্তু এমন পাথর হার বা আংটিতে ওনারাই পড়েন, অনেক দামি যে। আমি কিছুক্ষণ চুপচাপ বসে উঠে দাঁড়ালাম। রঘু ভেতরের ঘরে মাদুর পেতে বিশ্রাম নিচ্ছে। গত রাতের আতঙ্ক এখনো যায়নি ওর মনের ভেতর থেকে। আমাকে উঠতে দেখে রত্না জিজ্ঞেস করে, আপনি কোথায় চললেন ঠাকুরমশাই? চা খাবেন না? আমি আর কোনো উত্তর দেওয়ার সময় পেলাম না। দ্রুত পায়ে বেরিয়ে গেলাম চাঁদুর বাড়ির উদ্দেশ্যে। আমি জানতাম ব্যাপারটা রত্না আর রঘুর একটু আশ্চর্যের লাগবে, তবে কিছু যে করার নেই। আমার মনে বেশ কিছু প্রশ্ন চলছে, যার উত্তর শুধুমাত্র চাঁদুর পক্ষেই দেওয়া সম্ভব, আর কারোর পক্ষে নয়। সন্ধ্যার একটু আগে যজ্ঞ শেষ করলাম। তারপর যজ্ঞের বিভূতি পুরো গ্রামের সীমানা বরাবর পরীক্ষার ন্যায় টেনে দিলাম। এরপর একবার পুরোহিত মশাইয়ের কাছে যাই বিশেষ প্রয়োজনে। অবশেষে ফিরে এলাম রঘুর বোনের বাড়ি। আমাকে দেখে রত্না আর রঘু দুজনেই যার পর নাই চমৎকৃত হলো। রঘু জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কোথায় গেছিলেন? আপনি ঠিক আছেন তো? আমি বিভূতির পুঁটুলিটা রত্নার হাতে দিয়ে বললাম, আমি ঠিক আছি। এই বিভূতি ঘরের চারিপাশে টেনে দাও। আমি গ্রামের সীমানা বরাবরও টেনে দিয়েছি। সেই অপশক্তি অন্তত গ্রামের ভেতরে কিছু করতে পারবে না। আচ্ছা রঘু, তোমাকে আমার একটা কাজ করতে হবে। আপনি চাঁদুর সাথে দেখা করেছেন? কি বলল? আমার যা জানার জানা হয়ে গেছে। শুনলাম গ্রামের পুরোহিত মশাই ভালো বৈদ্যও বটে। আগে তিনি তো বর্তমানে জমিদার বাবুর প্রথম স্ত্রীর চিকিৎসা করছেন। রত্না জবাব দিলে আমার ঠোঁটে আলতো হাসির রেখা ফুটে ওঠে। পুরোহিত মশাইয়ের থেকেই জেনেছিলাম যে তিনি বৈদ্য। তবে রত্নার কথায় আমি কেবল আশ্বস্তই নয়, নিশ্চিন্তও হলাম। এরপর আর সময় নষ্ট না করে রঘুকে নিয়ে গ্রামের পুরোহিত মশাইয়ের সাথে এসে দেখা করি। তারপর মুখে সব কথা শুনে পুরোহিত মশাই রীতিমতো হতবুদ্ধি হয়ে যান। ভয়ার্ত কণ্ঠে বলেন, এসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? হাতে একদম সময় নেই। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি একবার বড় গিন্নির সাথে দেখা করতে চাই। বেশ, একটু পরে আমি মন্দির বন্ধ করে গিন্নিমার ওখানে যাব এই লেপনটা দিতে। পরিচারিকা লাগিয়ে দেয় এটা, এতে শরীরে আরাম পানুনি। আপনারা তবে তখনই আমার সাথে যাবেন? আমি আর কিছু বললাম না। মন্দিরের চাতালে বসেই পুরোহিত মশাইয়ের অপেক্ষা করতে লাগলাম। রঘু একটু উসকুস করছিল ঠিকই, তবে আমার কারণে চুপচাপ বসেছিল আমার সাথেই। অতঃপর জমিদার বাড়িতে যখন এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা নেমেছে। বাড়িটা দেখে আমার কেমন খটকা লাগলো। স্বভাবতই গৃহস্থ বাড়িতে সন্ধ্যার সময় আলো ধরানো থাকে, শঙ্খধ্বনি শোনা যায়, নিদেন পক্ষে প্রদীপ অন্তত ধরানো হয়ে থাকে। অথচ এখানে তার কোনো বালাই নেই। বাড়িটাকে অন্ধকারের মাঝে দণ্ডায়মান এক বিকট দানবের মতোই মনে হচ্ছিল। সামনের বাগানে পা রাখতেই একটা ছেলে বেরিয়ে এলো। ও পুরোহিত মশাই নাকি? হ্যাঁ, ছোট বৌঠান কি উপরে? না, উনি জমি জমার আইন কাজ সামলাতে ভাইকে নিয়ে সদর কোর্টে গেছেন। ফিরতে রাত হবে। আপনি যান, বড় গিন্নিমা উপরেই আছেন। আচ্ছা বেশ। আমরা ধীর পায়ে ভেতরে প্রবেশ করতেই যাব, এমন সময় ছেলেটি জিজ্ঞেস করল, সঙ্গে এনারা কারা? আমার পরিচিত, গতকাল এসেছে আমার সাথে দেখা করতে। গিন্নিমার সাথেও আলাপ আছে, তাই দেখা করতে এসেছে। এই বলে আমাদের নিয়ে উনি ভেতরে প্রবেশ করলেন। সিঁড়ি ভেঙে ওঠার সময় ফিস ফিস করে বললেন, বড় গিন্নি অর্থাৎ ছন্দা দেবীর সাথে দুর্ঘটনা ঘটার পর ছোট বৌঠান পুরনো বেশ কিছু বিশ্বস্ত কাজের লোককে বের করে নিজের লোককে কাজে রেখেছে। এই ছেলেটি মনে হচ্ছে বাগান পরিচর্যা করে।
কিন্তু ঠাকুরমশাই, আপনার মনের মধ্যে ঠিক কি চলছে বলুন তো? দেখা যাক বড় গিন্নিকে কতটা সুস্থ করে তুলতে পারি। আপনি পারবেন? এর মধ্যেই? এতদিনের সাধনার ফলাফল হিসেবে কিছু শক্তি তো অর্জন করেছি, না হলে ওই রাতেই যা ঘটার ঘটে যেত আমার সাথে। যাই হোক, আপনি আর রঘু কেবল বাইরেটাই লক্ষ্য রাখবেন। বড় গিন্নিমার ঘর একদম ফাঁকা চাই আমার। বেশ, তাই হবে। কিন্তু আমার যা মনে হচ্ছে আপনি এই বাড়ি সম্পর্কে কিছু রহস্যের উদ্ঘাটন করতে পেরেছেন, সেই কারণেই আপনি এতটা নিশ্চিত হয়ে এখানে এলেন। খেয়াল রাখবেন কেউ যাতে না এদিকে আসে। এই বলে আমি ছন্দা দেবীর ঘরে ঢুকে দরজাটা আলতো করে ভেজিয়ে দিলাম। পিছন ঘুরে দেখলাম বিছানায় কেউ একজন শায়িত। ঘরে হালকা আলো জ্বলছে। একটু কাছে আসতেই শায়িত গিন্নিমার চেহারার অবস্থা দেখে একটু চমকে উঠলাম। রত্নার মুখে যে সুন্দর চেহারার বর্ণনা শুনেছিলাম বড় গিন্নির, তার ছিটে ফোঁটা বর্তমান গিন্নির সাথে সাদৃশ্য নেই। জরাজীর্ণ শরীর যেন বিছানায় লেগে গেছে, চোখ মুখও বসা। আমি দীর্ঘশ্বাস ফেলে নিজের পুঁটলির ভেতর থেকে সেই বিভূতি বের করে আনলাম। তারপর তার সাথে একটি বিশেষ নীল আবির মিশিয়ে সেই মিশ্রণ গিন্নিমার হাতে এবং পায়ে ছোঁয়ালাম। সেই সাথে একটি বিশেষ মন্ত্র জপ করতে লাগলাম। এতদিন ধরে যে সাধুসঙ্গ করছি, যে সাধনা করছি, তার থেকে তো অনেক কিছুই শিখেছি। অসাধ্যকে সাধনেরও নানান উপাচার জেনেছি। তাদের মধ্যে থেকেই একটি উপাচার প্রয়োগ করার চেষ্টা করছিলাম মাত্র। তাতে কারোর যদি উপকার হয় তাতে ক্ষতি কি? এরপর পুঁটলি থেকে বের করে আনলাম একটি মহামৃত্যুঞ্জয় কবচ এবং সেটা পরিয়ে দিলাম ছন্দা দেবীর হাতে। কিছু সময়ের অপেক্ষা। হঠাৎই ছন্দা দেবীর শরীর কেঁপে উঠল। চোখের পাতা খুলে আমাকে দেখা মাত্রই ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি, যেন মারাত্মক কোনো আতঙ্কে কাউকে আঁকড়ে ধরতে চাইছিলেন। ভয় পাবেন না গিন্নিমা, আমি আপনার কোনো ক্ষতি করব না। তারপর সেই পাথরটা ওনাকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, এটা আপনার? উনি কোনো রকমে জবাব দিলেন, এটা তো ছোটর। ছোট অর্থাৎ ছোট গিন্নি রূপার। বিষয়টা বুঝতেই আমি আপন মনেই বললাম, আমি জানতাম এটা তারই হবে। আমার কথা শুনে ছন্দা দেবী হাউমাউ করে কেঁদে ফেললেন, যেন অজানা কোনো সত্যকে বলার আপ্রাণ চেষ্টা করতে চাইছিলেন। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, আস্তে গিন্নিমা, আপনার শত্রু আশেপাশেই আছে। আমি পুরোহিত মশাইয়ের সাথে এসেছি এখানে শুধুমাত্র আপনাকে সুস্থ করার উদ্দেশ্যে। কিন্তু এখানে থাকলে আপনি সুস্থ হবেন না কোনো মতেই। তারা যে চায় না। আপনি আমার সঙ্গে চলুন। ইতিমধ্যেই পুরোহিত মশাই ও রঘু ঘরে প্রবেশ করেছে। পুরোহিত মশাই ও ছন্দা দেবীকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেন। রঘুও অবাক হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। গিন্নিমা, আপনার এই অবস্থা কিভাবে হলো বলুন তো? আমার জামাইবাবু এখানেই তো কাজ করত। কদিন আগে তিনিও এই বিভৎস হত্যার শিকার হন। ছন্দা দেবী কয়েক মুহূর্ত ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে ডুকরে উঠলেন এবং অবশেষে একটা ভয়ানক সত্য উন্মোচন করলেন তিনি। উনি মারা যাওয়ার পর থেকেই আমার মনের মাঝে একটা সন্দেহ লেগে থাকতো বাড়ির লোকজনদের নিয়ে। তারপর হঠাৎই একদিন একটা ছেলেকে নিয়ে উপস্থিত হলো আমার স্বামীর ছোট স্ত্রী রূপা। বলেছিল ওর ভাই, কিন্তু
গ্রামেরই একজনের থেকে জানতে পারলাম সেই ছেলে ওর ভাই নয়, ওর প্রেমিক। কি যেন নাম ছিল ছেলেটার? হ্যাঁ, মাধব। মাধব মাধব। মেয়েটার অনিচ্ছা সত্ত্বেও নাকি ওর বাবা মা জোর করে ওর বিয়ে দিয়েছিল জমিদার মশাইয়ের সাথে। বাধ্য হয়ে রূপা লুকিয়ে দেখা করত মাধবের সাথে। তবে আমার 7 মাসের সাধের কিছুদিন আগে, আমি কি করে জানি না, ওদের সম্পর্কের কথা জমিদার মশাইয়ের কানে পৌঁছে যায়। আমি তখনও এসবের কিছু জানতে পারিনি। রূপাকে হুমকি দিয়েছিলেন নাকি জমিদার মশাই যে মাধবকে যদি তিনি একবার ধরতে পারেন তাহলে নাকি শেষ করে দেবেন। তাই বাড়ির সম্মান যেন সে উল্লঙ্ঘন না করে। এদিকে আমার সাধের দিনও ধীরে ধীরে এগিয়ে আসছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, রূপা যে এমনটা করতে পারে আমি ভাবতেই পারিনি। আচ্ছা, আপনি কার থেকে এসব জানতে পারেন? ওই চাঁদু, ওই চাঁদু মাধবের সাথে ছোটকে দেখেছিল। তখনও চাঁদু জানতো না যে ওই মাধবী রূপার প্রেমিক ছিল। আমার পরামর্শে সে খোঁজ খবর নিয়ে জানতে পারে ওরা সম্পর্কে জড়িত। আর আমি এও জানতে পারলাম জমিদার বাবু আগে থেকেই সবটা জানতেন। একটা সন্দেহ মনের মধ্যে জাগছিল, এই সব কিছুতে রূপার হাত নেই তো। ততদিনে আবার রূপা মাধবকে বাড়িতে এনে তুলেছে। চাঁদুর থেকে সবটা জেনে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম রূপাকে, কিন্তু কোনো সদুত্তর পাইনি। আমার স্বামীর ভিটে দিন দিন শ্মশানপুরীতে পরিণত হচ্ছিল ঠাকুর মশাই। যে ভিটেতে প্রতিদিন ধুমধাম করে পূজা হতো, সেখানে সন্ধ্যাটুকু পর্যন্ত দেওয়া নিষিদ্ধ হয়ে গেল। আর আমি সুস্থ থাকতে যাও বা দিতাম, বিছানায় পড়ার পর সব পাটি চুকল। কিন্তু ঠাকুর মশাই, আপনি রাতারাতি গিন্নিমাকে সুস্থ করে তুললেন কিভাবে? গিন্নিমা সিঁড়ি ভেঙে পড়ে আঘাত পেয়েছিলেন ঠিকই, তবে মারাত্মক কিছু কিন্তু ওনার কখনোই হয়নি। ওনার শরীরকে তো এতদিন অসাড় করে রেখেছিল ওই অপশক্তির কালো ছায়া। আমার সমস্ত সন্দেহ ওই রূপার দিকেই যাচ্ছে। চাদুর থেকে যতটা আমার জানার আমি জেনেছি। কেবল তাই নয়, পাশের গ্রামে গিয়েও অনেক কিছুর খোঁজ পেয়ে আমি নিশ্চিত হই। হ্যাঁ ঠাকুর মশাই, আমি একটা অদ্ভুত চেহারার মূর্তি দেখেছিলাম, ছোট, মানে রূপার আলমারিতে। এই ধরুন না ইঞ্চি 5 হবে। কি সাংঘাতিক ভয়ানক দেখতে ছিল মূর্তিটা। একটা নারী মূর্তি। কেন জানি না, সেদিন রাতে আমি স্বপ্নে গুহার ভেতর যে বিকটরূপী পাথরের নারী মূর্তি দেখেছিলাম, যার সামনে এক পূজারী বসে উপাচার করছিল, সেই মূর্তির বর্ণনা দিয়ে বললাম মূর্তিটাকে এইরকম দেখতে ছিল।
ঠাকুর মশাই, এই তো এই তো সেই মূর্তি। আপনি আপনি একদম ঠিক বলছেন। কি ভয়ানক, কি ভয়ানক ঠাকুর মশাই, কি ভয়ানক। আমি আরো একটা বিষয় লক্ষ্য করেছিলাম। যখন রূপা খুব রেগে থাকতো তখন ওই মূর্তির রংটা কালো বর্ণ ধারণ করত, আর যখন কিছুতে ওর মেজাজ খুব ফুরফুরে থাকতো তখন মূর্তির সোনালি রংটা আরো বেশি চকচকে হয়ে উঠত। সোনার ছিল? হ্যাঁ, সোনারই হবে। তবে ও মূর্তি কোন দেবীর তা আমি জানি না। বলা ভালো, ওটাকে দেবী মূর্তির থেকে আমার শয়তানের প্রতিবিম্ব বলেই বেশি মনে হয়েছিল। আমি আরো গভীরে তদন্ত করতে চাইছিলাম, তাই সেই ভগ্নপ্রায় মন্দিরটার কাছে যাই আমি, যেখানে চাঁদু ওদের দুজনকে দেখেছিল। মন্দিরটা দুটো গ্রামের ঠিক মাঝখানে অবস্থান করে। আপনি গ্রামে প্রবেশের সময় নিশ্চয় দেখেছেন। চাঁদু দেখেছিল যে একজন লাল বসন পরিহিত, কপালে লাল তিলক কাটা সাধু বাবা সেই মূর্তিটা ওদের দিচ্ছিল। যদিও বিষয়টায় প্রথমে চাঁদুও খুব একটা গুরুত্ব দেয়নি, এড়িয়ে গিয়েছিল। পরে একদিন রূপার কাছে ওই মূর্তি দেখার পর আমাকে সবটাও জানায়। ততদিনে আমাদের গ্রামে মারণ খেলা শুরু হয়ে গিয়েছে। আমি সেই পুরোহিতের খোঁজে মন্দিরটায় গেলাম। আশেপাশের লোকেরা জানালো মন্দিরটা বহুদিন বন্ধ, পুজো নাকি সেখানে একেবারেই হয় না। আর তারপরেই আমার সন্দেহ আরো বাড়তে লাগলো। সেই সাথে গ্রামে এক এক করে হত্যা। আমার একটা খটকা ছিল, রূপা কিছু করছে না তো। ওকে প্রায়শই আমি মাঝরাতে স্নান করতে লাল শাড়ি পরে কালকুঠুরিতে যেতে দেখতাম। এমনই একদিন ভোর রাতে কালকুঠুরির ঘরটা থেকে আলো আসছিল। আমি নিচে এসে কালকুঠুরির ঘরে রূপাকে লাল শাড়ি পরে খোলা চুলে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে দেখি। আর দেখি সামনে আগুন জ্বলছে, আর তার ওই পাশে সেই ভয়ানক মূর্তি। আশেপাশে ওই অপবিদ্যায় যেসব জিনিসপত্র লাগে ঠাকুর মশাই, সেই সব জিনিসপত্র, রক্ত, নরখলি, আহা, রক্তাক্ত তাজা হৃৎপিণ্ড। পাশে চেয়ে দেখি মাধব কি সব ভস্য দিচ্ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, তখনই সবকিছু স্পষ্ট হয়ে যায় আমার কাছে। বিষয় সম্পত্তির লোভেই হয়তো ও জমিদার বাবুকে শেষ করেছিল। সে রাতে আমি সবটা জেনে ওখান থেকে পালাতে চেয়েছিলাম। নিজের ঘরে এসে জামা কাপড় গুছিয়ে সিঁড়ি ভেঙে নামার সময় অদ্ভুত ভাবে, আমি জানি না ঠাকুর মশাই, অদ্ভুত ভাবে মনে হয়েছিল দুটো অদৃশ্য হাত আমাকে ধাক্কা দিয়েছিল সেখান থেকে। আমি সিঁড়ি থেকে রূপা দেবী সম্ভবত শয়তানের উপাসনা শুরু করেছিল। মূর্তির বর্ণনা শুনে আমি যা বুঝছি তাতে বলতে পারি এ কোনো সাধারণ দেবী নয়, শয়তানদের পূজনীয়া। এ একাধারে যেমন ভয়ঙ্কর, অন্য ধারে নৃশংস। নরবলির দ্বারা একে তুষ্ট করা সম্ভব, তবেই এ আজীবন সাধকের বশবর্তী হয়ে থাকবে।
সাধক যা চাইবে সেই অনুযায়ী কাজ করবে, কিন্তু ওই যে বলি চাই, মানুষকে ক্ষতবিক্ষত করে তার হৃৎপিণ্ড ছিঁড়ে না খাওয়া পর্যন্ত কোনোভাবেই শান্ত করা সম্ভব নয় একে। আর যদি এর এতটুকু নড়চড় হয়, তবে সেই মূর্তির প্রকোপে মারা পড়বে স্বয়ং মূর্তির মালিকই, যার রক্তের দ্বারা জাগ্রত হয়েছিল সেই মূর্তির অপশক্তি। আমার স্বামী আর আমাকে পথ থেকে সরালেই এই সম্পূর্ণ বিষয় সম্পত্তির অধিকারিণী রূপা হতে পারত। হয়তো ওই অশুভ শক্তি একটু একটু করে আমার প্রাণবায়ু নিঃশেষ করে নিত, আর তারপরেই ওরা হয়ে উঠত এবারই সর্বে সর্বা। এমনিতেও বহুদিনের আটকানো জমি জমা সংক্রান্ত কাজই বলুন, কিংবা টাকা পয়সা, সব কেমন অদ্ভুতভাবে ঠিক হয়ে গেল। সবকিছু ধীরে ধীরে রূপা নিজের হাতে নিয়ে নিচ্ছিল। আমি নিশ্চিত ঠাকুরমশাই, এই সবের পিছনে ওই মূর্তিরই হাত আছে। এমন সময় নিচে কোলাহলের শব্দে পুরোহিত মশাই বললেন, ঠাকুরমশাই, আপনি চলুন এখান থেকে। আপনাকে এখানে দেখলে ছোট গিন্নি আরো ঝামেলা করতে পারে। অতঃপর আমরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলাম। যাওয়ার পূর্বে ছন্দা দেবীকে দেখলাম চুপচাপ পুনরায় বিছানায় শুয়ে পড়তে। বুঝলাম এই মুহূর্তে উনি রূপা দেবীকে জানতে দিতে চান না যে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। পিছনের দরজা থেকে বেরিয়ে আসতেই আমার টনক নড়ল। পুরোহিত মশাই, রঘুকে তো দেখতে পেলাম না। রঘু কোথায় পুরোহিত মশাই? রঘু? আচ্ছা, আমি দেখছি। আপনি মন্দিরে ফিরে যান ঠাকুরমশাই। আপনার কথা মতো আমি আমার মন্দিরের সেবককে দিয়ে মহাযজ্ঞের সমস্ত সরঞ্জামের আয়োজন করে রেখেছি। আপনি বলেছিলেন যে আজই যজ্ঞ করবেন। আরও একটা মৃত্যুর আগে আমি এই অপশক্তিকে যেভাবে হোক নিরস্ত্র করতে চাই। তার জন্য রূপাকে যেভাবে হোক না কেন থামাতেই হবে। আজও সেই বিভীষিকাকে আহ্বান করবে, কিন্তু সেটা করতে দিলে চলবে না। অতঃপর আমি মন্দিরে এসে যজ্ঞের জন্য প্রস্তুত হতে শুরু করলাম। রূপা দেবীর ব্যবহৃত অলঙ্কারের পাথরটাই ছিল আমার কাছে শেষ সম্বল। একমাত্র এর দ্বারাই ওই বিভীষিকাকে বশ মুক্ত করা সম্ভব। মধুসুন্দরী দেবীকে স্মরণ করে আমি যজ্ঞবেদিতে আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ শুরু করলাম। কিছুক্ষণ হয়তো অতিবাহিত হয়েছে, এমন সময় নূপুরের শব্দ কানে এলো আমার। চোখ খুলে মন্ত্রোচ্চারণের মাঝেই চারিপাশে চোখ বোলাতে লাগলাম। একটা অদৃশ্য নারী কণ্ঠে হাসির শব্দ কানে এলো। বুঝতে পারছিলাম আমাকে থামানোর উদ্দেশ্যে এইসব করা হচ্ছে। সেই হাসির শব্দ আমার পশ্চাৎ দেশ থেকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার নিকট। আচমকাই কাঁধের ওপর লিকলিকে ঠান্ডা কিছুর স্পর্শ পেলাম। চোরা দৃষ্টিতে দেখলাম একটা সরু লিকলিকে আঙুলের ফ্যাকাশে হাত চেপে বসেছে আমার কাঁধে এবং ধীরে ধীরে তা গলার দিকে এগোচ্ছে। একটু খটকা লাগলো আমার। জমিদার বাড়িতে কি এমন ঘটছে যার প্রভাব এতদূর বিস্তার লাভ করেছে? হাতে থাকা বিভূতিটা আচম্বিতে পিছনে ছুঁড়ে আমি পাথরটার দিকে পুনরায় চাইলাম। ইতিমধ্যেই সেটা উত্তপ্ত হয়ে উঠেছে। আমি কোনো রকম ভনিতা না করে দ্রুত সেই পাথর মন্ত্রোচ্চারণ করতে করতেই ছুঁড়ে দিলাম যজ্ঞের পবিত্র আগুনের মধ্যে। হঠাৎই বিকট পৈশাচিক চিৎকার সহ সেই হাত অদৃশ্য হয়ে গেল আমার কাঁধের থেকে। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো একটা দমকা হাওয়া। দূর থেকে আমি কারোর চিৎকার শুনতে পাচ্ছিলাম। ঠাকুরমশাই, 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 আপনি দ্রুত চলুন, বিপদ হয়ে গেছে ঠাকুরমশাই। ঠাকুরমশাই, ভয়ানক বিপদ হয়ে গেছে ঠাকুরমশাই, আপনি চলুন। আমার যজ্ঞ প্রায় সমাপ্তের মুখে ছিল, কিন্তু মাঝপথেই উঠতে হলো। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কি হয়েছে রঘু? তোমাকে এত আতঙ্কিত দেখাচ্ছে কেন? আর কোথায় ছিলে তুমি? একটা ঢোক গিলে পরিশ্রান্ত রঘু বলতে লাগলো,
আসলে এই মূর্তি ছোট গিন্নির কাছে কিভাবে এলো সেটা জানার জন্য জমিদার বাড়িতে ছিলাম আমি। আপনারা চলে গেলে বড় গিন্নি মার সাথে একটা পরিকল্পনা সাজায় দুজনে। এরপর ছোট গিন্নি রূপা দেবী যখন ছন্দা দেবীর ঘরে প্রবেশ করে তখন আমি ঘরের বারান্দায় লুকিয়ে যাই। প্রথমে তো বড় গিন্নিমা চুপচাপ পড়ে থাকার ভান করছিলেন, কিন্তু তখন রূপা দেবী ওনার ঠিক মাথার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলছিল। তখন বাধ্য হয়েই ছন্দা দেবী ওর হাতটা ধরে নেন। বড় গিন্নিকে সম্পূর্ণ সুস্থ দেখে প্রথমে একটু হতচকিত হয়ে পড়ে রূপা দেবী, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে তীব্র আক্রোশে চিৎকার করে ওঠে, তুমি তুমি সুস্থ হলে কিভাবে? ছন্দা দেবীর হাতে আপনি যে রক্ষা কবচ বেঁধে দিয়েছিলেন তার জোরে রূপা দেবী ওনার কিছুই করতে পারছিল না। মহিলাকে অমন ক্ষুব্ধ হতে দেখে ছন্দা দেবী সরাসরি জিজ্ঞাসা করলেন, কেন এমনটা করলি ছোট? কেন এমনটা করলি? এতগুলো মানুষের প্রাণ তুই এইভাবে ঘিরে নিতে পারলি ছোট? এইভাবে ঘিরে নিতে পারলি তুই? প্রবল অট্টহাস্যে ফেটে পড়ল রূপা দেবী, বলল, পারলাম, হ্যাঁ পারলাম। কেন পারবো না? তোমার স্বামী আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাইছিল, আর সেটা আমি চুপচাপ দেখতাম? অসম্ভব। তোমার সাধের কিছুদিন আগে আমি মাধবের সঙ্গে দেখা করতে যাই। সেখানেই সিদ্ধান্ত নিয়েছিলাম পালিয়ে যাবার, কিন্তু এমন সময় এক সাধু বাবা ওই মন্দিরে কোথা থেকে না জানি উদয় হলেন। আমাদের সব কথা শুনেছিলেন তিনি। আমাকে সরাসরি প্রশ্ন করেন, নিজের ভাগ্য বদলাতে চাস? প্রিয় মানুষটার সাথে সারা জীবন কাটাতে চাস? আমি রাগে ক্ষোভে বলে দিই, প্রথমে ওই জমিদারকে মারতে চাই, তারপর আমি আর মাধব ওই বাড়ি আর সম্পত্তির ওপর রাজত্ব করতে চাই। এতদিন ও বাড়িতে আর বুড়ো জমিদারের কাছে নিজেকে পিষেছি। এত সহজে তো সম্পত্তি ছাড়বো না, এত সহজে সম্পত্তি ছাড়বো না। সাধু বাবা একটা মূর্তি আমার হাতে রেখে বলেছিলেন, এই তোর সব মনোকামনা পূরণ করবে। একটা মন্ত্র বলে দিচ্ছি, আগুনের সামনে সেই মন্ত্র পড়ে নিজের রক্ত দিয়ে এই মূর্তিকে জাগ্রত করে নিজের মনোবাঞ্ছা জানাতে হবে। ব্যাস, তারপরে দেখবি কি হয়। মূর্তিটার ব্যাপারে প্রথমে আমি কিছুই বুঝতে পারিনি। জমিদারের প্রতি রাগ আর নিছক কৌতূহলবশত মূর্তিটা ঘরে নিয়ে আসি। সেদিন রাতেই একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। ঘুমের মধ্যে একটা গুহা আর একটা বিকট দেবী মূর্তি আর একজন পূজারী কোনো উপাচার কার্য করছে। হঠাৎই আমার দিকে চেয়ে বলল, রক্ত দে মাকে, তোর সমস্ত ইচ্ছে পূরণ করার দায়িত্ব মায়ের। এরপর ধীরে ধীরে সকল উপাচারের ক্রিয়াই স্বপ্নে দেখতাম আমি, আর সেটাকে বাস্তব করতাম ওই কালকুঠুরির ঘরে। নিজের হাত কেটে রক্ত দিয়ে জাগ্রত করলাম মাকে। তারপর শুরু করলাম উপাচার ক্রিয়া। প্রথম আশা পূর্ণ হলো আমার, জমিদারের মৃত্যু। তারপর একে একে তোমার সন্তান শেষ হলো। তুমিও বিছানায় পিঠ ঠেকালে। যখন জানলাম চাঁদু এসবের পিছনে আছে, তখন ওই চাঁদুকেও দেবী মায়ের বলির স্বীকার করি। বিষয় সম্পত্তি যত ঝামেলা ছিল এক এক করে রাতারাতি সব মিটতে লাগলো, আর তার বদলে প্রয়োজন ছিল এক একটা করে নরবলির। আমি বাড়ির দেওয়ালে চিহ্ন দিয়ে রাখতাম, পরবর্তী শিকার কে হতে পারে। বাকি শিকার করার দায়িত্ব ছিল তার। কিন্তু এখন তো তুমি সবটা জেনে গেছো। এখন তোমার বেঁচে থাকলে যে চলবে না। নাও এবার মরো, নাও। এত দূর বলে রঘু থামল। তারপর হাঁপাতে হাঁপাতে আবার বলতে শুরু করলো। রূপা দেবী আচম্বিত গলা চেপে ধরল ছন্দা দেবীর। নৃশংসভাবে হত্যা করার যেন রোখ চেপে বসেছিল তার মাথায়।
ছন্দাদেবী যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে থাকে। এতটাই ক্ষোভ ছিল রূপা দেবীর যে তার মুখের শিরা উপশিরা পর্যন্ত ফুলে উঠেছিল। এদিকে বড় গিন্নি মায়ের তো চোখ উল্টে রীতিমতো গম্ভীর অবস্থা। আমি বেরিয়ে তাদের আটকাতে যাব, এমন সময় হঠাৎ রূপা দেবী কেমন একটা করতে লাগলেন। ছন্দাদেবীর গলা ছেড়ে নিজের বুকেই হাত রেখে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে লাগলেন। তারপর দ্রুত এগোলেন ওই কালকুঠুরির ঘরের দিকে। বড় গিন্নি কিছুটা বেহুশ হয়ে বিছানায় পড়ে যান। যদিও ওনাকে দেখার মতো আর সময় আমার ছিল না। আমি ছোট গিন্নির পিছু নিলাম। তারপর দেখি পুরোহিত মশাই সমস্ত কালকুঠুরিতে থাকা কালো জাদুর সরঞ্জামে আপনার দেওয়া পবিত্র জল ছেটাতে লেগেছিল। একপাশে পড়ে রয়েছে মাধব। রূপা দেবীর ভেতরে আচমকায় প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল আপনি মন্ত্র পড়ে ছোট গিন্নির ব্যবহৃত পাথরটা আগুনে সমাধিস্থ করতেই ওই শয়তানের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে, আর সে কারণেই ভেতর থেকে একটা যন্ত্রণা শুরু হয় তার। কারণ আপনি বলেছিলেন সামান্য নড়ে চড়েও শয়তান তার সাধককে শেষ করে। কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রূপা অস্বাভাবিক চিৎকার করে মাধবের ঠিক পাশেই পড়লে আমি পুরোহিত মশাইয়ের কাছে ছুটে আসি। পুরোহিত মশাই আপনি ঠিক আছেন তো? মাধবের এই অবস্থা। কোনো রকমে মাথা নাড়লেন পুরোহিত মশাই। আমি ঠিক আছি। মাধব হাতে করে কি একটা নিয়ে এখানে ঢুকেছিল, আমি ওর পিছু নিই। এরপর তর্কাতর্কির সময় পিছনে থাকা যজ্ঞের তেলে পিছল কেটে মাটিতে পড়ে জ্ঞান হারায়। যাই হোক, শোনো, ওই মূর্তিটার খোঁজ করতে হবে শীঘ্রই। এমন সময় একটা অতি প্রাকৃতিক অত্যাশ্চর্য ঘটনা ঘটল আমার সামনে। পুরোহিত মশাইয়ের সাথে কথাই বলছিলাম, হঠাৎ একটা শব্দ পেয়ে আমরা পাশ ফিরতেই দেখলাম কয়েক হাত দূরে পড়ে থাকা রূপা দেবীর দেহটা তীব্রভাবে কাঁপছে। পুরোহিত মশাই একটু ঘাবড়ে গিয়ে দ্বিধান্বিত কণ্ঠে বললেন, এ কি হচ্ছে? ছোট গিন্নি এমন করছেন কেন? এমন সময় একটা তীব্র কম্পনের সাথে রূপা দেবীর দেহটা উপর থেকে উঠে পুনরায় নিচে ধপ করে পড়ল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। আমি এবং পুরোহিত মশাই এক দৃষ্টে চেয়ে আছি দেহটার দিকে। হঠাৎই দেহটা কাঁপতে কাঁপতে তার পেটের ভিতর থেকে কি যেন একটা চিরে বাইরে বেরিয়ে আসতে লাগলো। একটা হাত, কালচে ফ্যাকাশে কালো শিরা বেরিয়ে থাকা একটা ধারালো নখযুক্ত হাত। সে হাত মাটি স্পর্শ করতেই পুনরায় আরো একটি হাত বেরিয়ে আসলো সেখান থেকে। তারপর ধীরে ধীরে উন্মোচিত হলো একটি শরীর, বিকট চেহারার ভয়ঙ্কর দর্শনের একটি নারী দেহ। ছন্দাদেবী বা আপনি ওই মূর্তির যেরকম বর্ণনা দিয়েছিলেন হুবহু সেরকমই। তবে সবচেয়ে বেশি হৃৎপিণ্ড স্তব্ধ করার মতো ছিল সেই ভয়ানক দেহ মূর্তির পুরু ঠোঁটের দুপাশে থাকা সদন্ত। আমরা কেউই নড়তে পারছিলাম না ক্ষণিকের জন্য। বুকের ভিতর হাতুড়ি পিটছে। তারপর আকস্মিক সেই বিভীষিকা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল আমাদের দিকে। ফ্যাকাশে হলুদ চোখের দৃষ্টি আর ঠোঁটে লেগে ক্ষীণ পৈশাচিক হাসি। কোথা থেকে যে কি হলো বুঝতে পারলাম না। আমি ঠাকুর মশাই হঠাৎই দেখলাম যে বিভীষিকার হাত সাঁড়াশির মতো চেপে বসেছিল ঠাকুর মশাইয়ের গলায়। আমি চিৎকার করে জমিদার বাড়ির লেঠেলদের ডাকতে লাগলাম। দুজন সাহায্যের জন্য এলেও পরিস্থিতি দেখে তারাও যার পর নয় হতবাক ছিল। ওই বিভীষিকা তাদেরকেও আক্রমণ করে। আপনি দ্রুত চলুন ঠাকুর মশাই, হাতে আর একদম সময় নেই। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে রঘুকে নিয়ে জমিদার বাড়িতে এসে উপস্থিত হলাম। দ্রুত পায়ে সোজা কালকুঠুরিতে পৌঁছাতেই দেখলাম মাটিতে মাধব, রূপা আর দুজন সেই লেঠেলের দেহ পড়ে আছে। আর এক কালো ছায়ায় ঘিরে থাকা ভয়ানক রূপী অবয়ব গলা টিপে শূন্যে তুলেছে পুরোহিত মশাইয়ের।
বাড়ির এক পরিচারক সম্ভবত সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। তাকে গুরুতর আঘাত করা হয়েছে। দেওয়ালের এক কোণে রক্তাক্ত অবস্থায় বসে সে রীতিমতো আতঙ্কে ধুঁকছে। আমি তো এই সব দেখে স্তব্ধ হয়ে যাই। আর সেই বিভীষিকা, আজ তাকে স্পষ্টভাবে সামনাসামনি দেখলাম। অসম্ভব সাদৃশ্য বহুল স্বপ্নে দেখা গুহার সেই পাথরের নারী মূর্তির সাথে। মেঝেতে রূপার রক্তাক্ত বিদীর্ণ বিক্ষত দেহ পড়ে। তখনই বুঝে গেলাম নিয়মের বিঘ্নতা ঘটায় সেই অপশক্তি তার সাধক রূপাকেই আজ শেষ করে ফেলল এক নিমেষে। তারপর মেতে ওঠে ভয়ঙ্কর হত্যালীলায়। এখন আর তাকে নিয়ন্ত্রণ করার যে কেউ নেই। বিভীষিকার হাতের মুঠোয় থেকে পুরোহিত মশাই রীতিমতো হাঁসফাঁস করছেন। শ্বাস নিতে পারা সম্ভব হচ্ছিল না। নিজেকে ছাড়ানোর তীব্র চেষ্টা করে চলেছেন অনবরত। আমি দ্রুত মহাশক্তি মন্ত্র জপ করতে শুরু করলাম। তারপর এক নাগাড়ে উচ্চস্বরে সেই মন্ত্রপাঠের সাথে সাথে একটু আগের সফলভাবে সমাপ্ত হওয়া যজ্ঞের ভস্য অতর্কিতে ছুঁড়ে দিলাম সেই ভয়ানক নারী অবয়বের দিকে। চকিতে পুরোহিত মশাইকে ছেড়ে সেই ভয়ানক নারী মূর্তি ফিরল আমার দিকে। ঘরে ঝড় উঠল সহসা। সেই বিভীষিকার রক্ত জল করা চিৎকারের তীক্ষ্ণতায় সকলেরই কান যন্ত্রণায় রক্তাক্ত হয়ে ওঠার উপক্রম। এদিকে মাটিতে বসে পুরোহিত মশাইও গলায় হাত রেখে কাঁদতে লাগলেন। এমন সময় সেই নারী মূর্তিকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখলাম আমার দিকে। পীত বর্ণা, উন্মুক্ত কেশরাশি দমকায় হাওয়ায় উড়ছে। ঘোলাটে দু চোখ আর পুরু ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আসা এক জোড়া সদন্ত। এক রাস ঘৃণা আর প্রতিহিংসা নিয়ে সে এগিয়ে আসছিল আমার দিকে। প্রথমে তার গতি ধীর থাকলেও একটু একটু করে দ্রুত হতে শুরু করলো গতি। আমি মন্ত্রপাঠ থামালাম না। হঠাৎই ঘরের ঠিক মাঝে থাকা অগ্নিকুণ্ডটা জ্বলে উঠল। যদিও এ সমস্ত সাধন শয়তানের উপাসনার জন্যে ছিল, কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটাই যেন আমার উপাচারের স্থল হয়ে উঠল। অথচ ওই অপশক্তি যে থামতেই চাইছে না। কেন? কোথায় ভুল হচ্ছে আমার? একটা হাড় হিম করা হাসি আমার কানে এলো সামনে থেকে। সামলাতে পারলাম না নিজেকে। পাশ ফিরে তাকাতেই দেখলাম সাদৃশ্যবহুল আরও একটা নারী অবয়ব দেওয়াল বেয়ে টিকটিকির মতো বেয়ে নিচে নেমে আসছে আমার দিকে। এমন সময় রঘু চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, ওই দেখুন পুরোহিত মশাইয়ের পিছনে। আমি হতবাক হয়ে দেখলাম সেই বিভীষিকার আরো একটি প্রতিবিম্ব মাটিতে ভর দিয়ে অদ্ভুত বিকৃত ভঙ্গিতে একটু একটু করে এগিয়ে আসছিল আমার দিকে। এভাবে একটা নয়, দুটো নয়, একাধিক ভয়ানক সেই নারী অবয়ব ধীরে ধীরে আমাকে ঘিরে এগিয়ে আসতে লাগলো আমারই দিকে। এত বাধার সত্ত্বেও মন্ত্র পাঠ করা আমি চালু রেখেছিলাম। হাতে থাকা ভস্য যত যজ্ঞের আগুনে দিচ্ছি ততই সেটা দীর্ঘাকার হয়ে উঠছিল, বাড়ছিল তার আস্ফালন। একদিকে সেই বিভীষিকার ধীর আক্রমণ, আর অন্যদিকে একটা শীতল আতঙ্কের প্রহার। 1, 2, 3 এক একটা মুহূর্ত যেন মর্মান্তিক হয়ে উঠছিল। শীতল হয়ে উঠছিল ঘরের তাপমাত্রাও। হঠাৎই পিছনে কারোর উপস্থিতি টের পেলাম। চোখ তুলে দেখি রঘু পুরোহিত মশাইয়ের কাছে রয়েছে। তাহলে আমার পিছনে কে? দুটো লিকলিকে ঠান্ডা হাত আমার দু কাঁধ স্পর্শ করতেই বুকের ভেতরটা মুচড়ে শীতল স্রোত বেরিয়ে এলো। এমন সময় একটা ভয়ানক চিৎকার শুনতে পেয়ে চোখ তুললাম। দেখি পুরোহিত মশাইয়ের ঠিক উপরে চড়ে তার বুকের বাম পাশে হাত ঢুকিয়ে দিয়েছে সেই নারী মূর্তি। তারপর টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে আনলো স্পন্দিত হতে থাকা রক্তমাখা হৃৎপিণ্ডটি। আমি বিস্ফারিত চোখে দেখলাম বিভৎস দৃষ্টিতে ওপরের দিকে চেয়ে নিথর হয়ে পড়ল পুরোহিত মশাই। অপরদিকে রঘু, তার ঘাড়েও চেপে বসেছে সেই নারী মূর্তির যুগল। তার দুটো সদন্ত ধীরে ধীরে রঘুর ঘাড়ের দিকে এগোচ্ছে। হঠাৎই মুখটা অসাড় হয়ে উঠল আমার। মন্ত্রপাঠ করতে পারছি না।
সেই অতীব ভয়ঙ্কর হাত ধীরে ধীরে আমার বুকের বাম পাশে উঠে আসছিল। কি করব, কি হবে, কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় অসহায়ভাবে আমি মধুসুন্দরী দেবীর মুখটা মনে করতে লাগলাম। কিছুক্ষণের ব্যবধান, অবশেষে বল ফিরে পেলাম মুখে। মন্ত্রপাঠও আমার শেষের দিকে। এমন সময় সেই অগ্নিকুণ্ডের আগুন ধীরে ধীরে নীল বর্ণ ধারণ করল। দেখলাম পুরোহিত মশাই মাটিতে পড়ে আছে। আর অদ্ভুত ব্যাপার, সেই নারী মূর্তিদের আর দেখা যাচ্ছিল না। মনে মনে ভাবলাম ভ্রম। সেই অপশক্তি আমাকে ভ্রমে রাখতে চাইছে, যাতে মন্ত্রপাঠ না করতে পারি। কিন্তু এটাও তো ঠিক যে ওই অপশক্তিকে যেভাবে হোক না কেন আমাকে আগুনের নিকটে নিয়ে যেতে হবে, নচেত কোনো কিছুই সম্ভব নয়। হঠাৎই রঘুর চিৎকার পুনরায় কানে এলো। ঠাকুর মশাই, এই যে মূর্তিটা ফেলো, রঘু ওটা আগুনে ফেলো এক্ষুনি। রঘু এই অগ্নিকুণ্ডের মাধ্যমেই নরকের দ্বার খুলেছে। ওই অভিশপ্ত মূর্তিকে ছুঁড়ে দাও, ওর মধ্যেই ছুঁড়ে দাও রঘু। রঘু যার পর নাই বিভ্রান্তির মধ্যেই সেই ইঞ্চি পাঁচেকের মূর্তিটা দ্রুত ছুঁড়ে দিল পবিত্র আগুনের মধ্যে। সাথে সাথে অজস্র হাহাকার আর্তনাদে কেঁপে উঠল গোটা ঘর। এত তীব্র চিৎকার সহ্য করতে পারল না আমার কান। প্রবল আর্তনাদে শিথিল হয়ে আসছিল আমার স্নায়ু। এবং এক সময় এত কিছুর মাঝে আমি জ্ঞান হারালাম। তারপর আর কিছুই মনে নেই, সব ধোঁয়াশা। জ্ঞান ফিরতেই দেখলাম কয়েকটা মাথা আমার উপর ঝুঁকে রয়েছে। তাদের মধ্যে দুজনকে চিনতে পারলাম, পুরোহিত মশাই আর রঘু। আমাকে দেখে যার পর নাই ঘাবড়ে রঘু বলল, ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন তো? গতকাল যা হলো। আমি দ্রুত উঠে বাইরে বেরিয়ে এলাম। আজ ঝলমলে রোদ উঠেছে, নীল আকাশ। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ঠাকুরতলায় সবাইকে আসতে বলো, কথা আছে। এর কিছুক্ষণের মধ্যেই গ্রামের বেশ কিছু বয়োজ্যেষ্ঠ এবং মধ্যবয়স্ক এসে জমায়েত হলো ঠাকুরতলায়। আমি গলা খাঁকড়ে বলতে শুরু করলাম। প্রথমেই বলি, আপনাদের চিন্তার কিছু নেই। আমি এখন সুস্থ আছি। তবে আজ আমি গ্রামে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো নিয়ে কথা বলব। যে অপশক্তির কারণে একের পর এক নৃশংস হত্যা ঘটছিল এখানে, তার উৎস কিন্তু এখানে নয়। আজ থেকে বহু বছর আগে উত্তরবঙ্গের কোনো এক রাজবাড়িতে আমার দিব্য শক্তির দ্বারা যতটুকু আয়ত্ত করতে পেরেছি সেই অনুযায়ী বলছি। ঘটনাটা একটা রাজবংশের। রাজা কুমার সম্ভব দয়ালু, বিচক্ষণ। তার রাজত্বকালে রাজ্যে কখনো কোনো রকম সমস্যার সৃষ্টি হয়নি। যেমন রাজ্য নিপুণ হাতে সামলাতেন, তেমনি রাজ পরিবারকেও। তাই তো নিজের একমাত্র বোনকে বিবাহ দেওয়া সত্ত্বেও মায়ার টানে বোন এবং ভগ্নিপতিকে নিজের কাছেই রাখলেন। তবে কুমার সম্ভবের ভগ্নিপতি সৌর্যগুপ্তের কুদৃষ্টি ছিল রাজশাসন অধিকার করার উপর। তাই রাজ্য আর রাজসিংহাসন পাওয়ার লোভে তিনি একটি ভয়ঙ্কর জাদু খেলায় মাতলেন, যাকে বলে কালো বিদ্যা। বহু বছর আগে কুমারগুপ্ত এক ব্যক্তিকে কালো জাদু করে মানুষের ক্ষতি করার অপরাধে রাজ্য থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। সৌর্যগুপ্ত তার সাথে গিয়ে দেখা করেন। কুমারগুপ্তকে শেষ করার জন্য একে অপরের সাথে হাত মেলান। সেই অপবিদ্যার উপাসক চেয়েছিল প্রতিশোধ, আর সৌর্যগুপ্ত চেয়েছিল রাজপাট। এরপরই 11 দিনের ভয়ঙ্কর সাধনার পর সেই ব্যক্তি সৃষ্টি করলেন এক মূর্তি, যার মধ্যেই প্রথিত ছিল শয়তানের আত্মা, যে সারা জীবন সাধকের আজ্ঞাবহ দাস হয়ে থাকতে পারে। কেবল তাকে জাগানোর জন্য প্রয়োজন ছিল সাধকের রক্ত, আর প্রতি ইচ্ছের পরিবর্তে একটি করে নরবলি। ব্যাস এইটুকুনি। সৌর্যগুপ্ত নিজের রক্ত দিয়ে সেই অপশক্তিকে জাগিয়ে তুলল। তারপর এক এক করে নিজের ইচ্ছের পরিবর্তে বলি দিতে লাগলো রাজপরিবারের সদস্যদের। তাতেও কমতি হলে হয়তো রাজবাসীদের। কিন্তু কোনো কারণে তার সুবুদ্ধি ফেরে, আর এই খেলা সে বন্ধ করতে চায়। কিন্তু হতভাগ্য, সাধনার দ্বারা এই অপশক্তিকে জাগিয়ে তুললেও
তাকে শান্ত করার মার্গ সে জানত না, তাই তাকেও প্রাণ হারাতে হয় বেঘরে। হয়তো মৃত্যুর আগে মূর্তিটা অন্যত্র ফেলে দিয়েছিল, তারপর সেখান থেকে এহাত ওহাত হয়ে জমিদার বাবুর ছোট স্ত্রী রূপা দেবীর কাছে সেটা আসে। তার মনেও লোভের সঞ্চারণ ছিল, তাই ফাঁদে পড়ে যায় ওই অপশক্তির। তাই পৃথিবীর আর কিছুর থেকে সামলে চলুন কি না চলুন, লোভের থেকে সামলে, কারণ লোভ, প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে দেয়, ভয়ঙ্করভাবে ধ্বংস করে। তাই ষড়রিপুর সাথে যতটা সমঝে চলা যায় আমাদের জীবনের জন্য ততটাই ভালো। এরপর রঘু, রত্না এবং গ্রামের বাকি মানুষদেরকে বিদায় জানিয়ে আমি ওই গ্রাম থেকে প্রস্থান করলাম। তারানাথের কথায় অবাক হয়ে চেয়েছিলাম আমি আর কিশোরী। বুকের ভেতরটা তখনও শীতল হয়েছিল আতঙ্কে। কি ভয়ঙ্কর পরিস্থিতির থেকে বেরিয়ে এসেছিলেন ঠাকুরমশাই, এটা ভেবেই রীতিমতো রোমকূপ সজাগ হয়ে উঠেছিল। কিশোরী আমতা আমতা করে বলল, ঠাকুরমশাই, বলছি যে এবার তাহলে উঠি। হ্যাঁ, বেশি রাত হলে আবার মুশকিল। তুমিও কি এমন মূর্তির খোঁজ কখনো পেয়েছো নাকি? হ্যাঁ, না 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 ঠাকুরমশাই, যদি তা হতো তাহলে আমি একটু এসব অভিশপ্ত মূর্তি টুটিতে ভয়ই পাই। বিভূতি, চলো। পেলে মন্দ নয়, একটা অ্যাডভেঞ্চার হবে তবে ঠাকুরমশাই এর সাথে। কি ঠাকুরমশাই? আলতো হাসলেন তারানাথ। অতঃপর আমরা ওকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।